A transport company maintain a fleet of 10 trucks for transporting goods from Kolkata to Asansol via Durgapur. ঠিক আছে তো 10টা ট্রাক জার্নি করছে, বুঝিস তো কোথা থেকে, কলকাতা থেকে আসানসোলের মধ্যে, কিন্তু গাড়িটা যাবে দুর্গাপুর ভায়া হয়ে যাবে, দুর্গাপুর হয়ে যাবে, ঠিক আছে তো ঠিক আছে। দ্য ডিসটেন্স কলকাতা টু দুর্গাপুর, কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার এন্ড দ্যাট ফ্রম দুর্গাপুর টু আসানসোল, তারপর দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব 30 কিলোমিটার, টোটাল 280 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, ঠিক আছে তো। ইচ ট্রাক মানে প্রতিটা ট্রাক মাসে কদিন করে অপারেট করে, 26 দিন করে, 4 দিন, বাকি 4 দিন 4টে রোববার ছুটি নিয়েছে ট্রাক, ঠিক আছে তো। ও তো মানুষ, মানে ও তো চলবে তো, সারাক্ষণ চালাবে তো, বুঝতে পারছিস তো। তো স্টার্টস এভরিডে ফ্রম কলকাতা, ঠিক আছে, উইথ এ লোড অফ 10 টন, মানে কলকাতা থেকে যখন জার্নি শুরু করছে 10 টন মাল নিয়ে যাচ্ছে, ঠিক আছে 10 টন মাল নিয়ে। আমি কি বলেছিলাম, আমাদের যে পরীক্ষায় যে অঙ্ক দেয় সার্ভিস কস্টিং এ, হয় ট্যাক্সি ট্রান্সপোর্ট দেয়, নালে ট্রাক ট্রান্সপোর্ট দেয়, নালে বাস ট্রান্সপোর্ট দেয়। এটা কি ট্রান্সপোর্টের অঙ্ক? তোর পরীক্ষায় বাস ট্রান্সপোর্ট দেবে, মানে বড় কোশ্চেন দিলে, যদি বড় কোশ্চেন সেট করে, সম্ভাবনা বাস ট্রান্সপোর্ট, সম্ভাবনা প্রবাবিলিটি বাস ট্রান্সপোর্ট। এবং বাস ট্রান্সপোর্টে ধর মোটামুটি বড় অঙ্ক দেখিয়েছি কি হয়, 15 হতে পারে, যদি 15 দেয়, যদি দেয়, ভালো করে শোন, যদি 15 দেয়। আর শর্ট কোশ্চেন দিলে তোর ট্যাক্সি ট্রান্সপোর্ট বা তুই ট্রাক ট্রান্সপোর্টে দিতে পারিস, ঠিক আছে তো। সবই করে দিই, মানে খুব সুন্দরভাবে করে দিই, সব কটা অঙ্কই করে দিই, ঠিক আছে তো। কি কি দিতে পারে, তারপর বলছে কি, ইট আনলোডস 6 টনস এট দুর্গাপুর, একদম সেম টাইপের অঙ্ক, দুর্গাপুরে 6 টন মাল আনলোড করেছে, তাহলে বাকি মাল কোথায়? 4 টন আসানসোলে নিয়ে গেছে, বাকি 4 টন। এবার যখন রিটার্ন করছে, শুধু কলকাতা থেকে ট্রাকটা তোর আসানসোলে তো গিয়ে রেখে দেবে না, ওখান থেকে ব্যাক করবে, যখন ব্যাক করছে তখন কত টন নিয়ে আসে? 8 টন, তাহলে একটা আপওয়ার্ড আর একটা ডাউনওয়ার্ড, বা আপওয়ার্ড আর একটা। তো অঙ্কটা করি, ছবি কি আঁকার দরকার আছে নাকি বুঝে যাবো? এগিয়ে দিই ছবিটা, কলকাতা, ঠিক আছে তো, তারপর এটা কি দুর্গাপুর, তাই তো, আর কি আসানসোল। কোশ্চেনে বলে দিয়েছে কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্ব কত? 250 কিলোমিটার। আচ্ছা, আর দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব কত? 30 কিলোমিটার, ঠিক আছে তো। এটা হচ্ছে আমি আউটওয়ার্ডের কথা বলছি, আউটওয়ার্ড জার্নি, ঠিক আছে, আউটওয়ার্ড জার্নি। তো যখন কলকাতা থেকে দুর্গাপুরে যাচ্ছে, কত টন মাল নিয়ে যাচ্ছে? 10 টন, 10 টন মাল নিয়ে যাচ্ছে, তার মধ্যে এখানে 6 টন মাল নামিয়েছে দুর্গাপুরে, তাহলে বাকি 4 টন মাল কোথায় নামিয়েছে? আসানসোলে। তাহলে এখানে 4 টন মাল লিখে দে, তাহলে এখানে 6 টন কেন লিখবো এখানে 6 টন লিখলে তো কনফিউশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কনফিউশন তৈরি করবি কেন? কলকাতা থেকে মাল নিয়ে জার্নি শুরু করলি, এখানে 6 টন মাল খালি করে দিয়েছি, তাহলে বাকি 4 টন এখানে খালি করেছে, ঠিক আছে। কেন লিখলাম না, একটু পরেই বুঝতে পারবি কেন লিখিনি, ঠিক আছে তো। এবার যখন হয়ে গেল আউটওয়ার্ড হলো, এবার রিটার্ন জার্নি, তাই তো। রিটার্ন জার্নির সময় কি লিখব? লেখার দরকার নেই, আপটার্ন মানে লেখার দরকার নেই, ঠিক আছে তো, বুঝে গেলাম। এবার লিখ আউটওয়ার্ড জার্নি, অ্যানসার করে দে। আউটওয়ার্ড জার্নি, ঠিক আছে তো, অ্যানসারটা করতে হবে আউটওয়ার্ড জার্নি। কর, আমি ওয়েট করছি, কর, আউটওয়ার্ড জার্নির কথা হবে। কিরে নয়ন, দেখ 10 টন মাল 250 কিলোমিটার, ঠিক, আর 4 টন মাল 30 কিলোমিটার, এই তো। হ্যাঁ, তোরা ফর্মুলা লিখে করবি, তাই না? তো শিখিয়েছি কি ফর্মুলা লিখতে হবে, জানিস, ঠিক আছে। 10 টন মাল 250 কিলোমিটার, 4 টন মাল 30 কিলোমিটার, টোটাল করে একবারে হচ্ছে 2620 টন কিলোমিটার। কি লিখবো? টন কিলোমিটার। তার ফর্মুলা কি লিখবো? 10টা কি ছিল বল স্যার? ওয়েট ক্যারি, ওয়েট ক্যারি, ওয়েট ক্যারিড, লিখবি ওয়েট ক্যারিড। স্যার 250 ডিসটেন্স ট্রাভেল, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো, ডিসটেন্স ট্রাভেল হয়ে গেল, ঠিক আছে তো, বুঝতে পারলি তো। তাহলে একই বারবার স্যার এটা লেখা দরকার, তাহলে একটা ফর্মুলা যে হয়েছে, এটা অ্যাকচুয়ালি টন কিলোমিটার, টনের সঙ্গে কিলোমিটার, মানে ওয়েটের সাথে ডিসটেন্স, ওয়েট ইনটু ডিসটেন্স, ওয়েট ইনটু ডিসটেন্স, কি ওয়েট ইনটু ডিসটেন্স হয়ে গেল। এবার ইনওয়ার্ড জার্নি করব, ইনওয়ার্ড জার্নি। ইনওয়ার্ড যখন রিটার্ন করি তখন কত মাল নিয়ে আসছি? 8 টন মাল নিয়ে আসছি,
তাহলে কর 8 টন মাল কত হবে? 8 ইনটু কত হবে? 280 একবারে বলে দিলেই তো হয়ে যাবে 2240 টন কিলোমিটার। কত হচ্ছে? টোটাল হচ্ছে 4860 টন কিলোমিটার। এর বুঝতে পারলি না অঙ্কটা? কঠিন তো অঙ্ক ছিলই না। কিন্তু এখানে কি তোকে থেমে যেতে বলেছে? না স্যার এখানে কেন থামবো আমরা? এখানে থামতে পারিনি, এটা তো টন কিলোমিটার বেরোলো। তোকে কি বের করতে বলেছে পড়? বলছে কস্ট পার টন কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার। ঠান্ডা মাথায় বুঝতে হবে, কিন্তু এখানে ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই যে 4860 টন কিলোমিটার বের করলাম, এটাকে আমি এক মাসের বের করেছি নাকি একদিনের করেছি বলতে পারবি? একদিনের করেছি। তাহলে টোটাল টন কিলোমিটার বের করতে গেলে এর সঙ্গে 26 গুণ করতে হবে। স্যার বেরিয়ে গেল টোটাল টন কিলোমিটার। এবার টোটাল এক মাসের খরচা বলে দিয়েছে, ওটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হলো? তাহলে কি লিখবো? টন কিলোমিটার পার মান্থ। লেখ। আরেকটা কথা বলি, এটা তো একটা ট্র্যাকের করেছি, 10 ট্র্যাকের করতে হবে। তাহলে কি লিখবো? টোটাল টন কিলোমিটার। লেখ টোটাল টন কিলোমিটার, টোটাল টন কিলোমিটার পার মান্থ ফর 10 ট্রাকস। ঠিক আছে, কত হবে? 4860 একটা ট্রাকে, 10 টাকা কত ইনটু 10, একদিনে এটা। তাহলে 26 দিনে কত? এত। তো করে দিবি এটা, এত টন কিলোমিটার হলো। 12,63,600 এটা হলো টোটাল টন কিলোমিটার পার মান্থ। কিন্তু আমাকে কি বের করতে বলেছিল? কস্ট পার টন কিলোমিটার। লেখ কস্ট পার টন কিলোমিটার। টোটাল কস্ট কত ছিল আমাকে? স্যার টোটাল কস্ট ছিল 1,89,540 ডিভাইডেড বাই 12,63,600 করে দেয় 15 পয়সা। ঠিক আছে, 1 টন কিলোমিটার মানে কি হচ্ছে ব্যাপারটা? 1 টন মাল নিয়ে যাবে, 1 কিলোমিটার যাবে 15 পয়সা। ভালো করে বুঝতে পারলি ব্যাপারটা? 1 টন মাল 1 কিলোমিটার যেতে আর 15 পয়সা খরচ দেয়। এবার তুই যত কিলোমিটার যাবি আর যত টন নিয়ে যাবি সেরকম রেট চাপাবে। বুঝতে পারলি তো? এই হচ্ছে ব্যাপার। আমাদের যে বইতে যে অঙ্কটা আমি করেছিলাম 2 নম্বর ভিডিওতে ছিল, বলছি অঙ্কটা করানো ছিল, সেখানে এত অবধি করানো ছিল, এই পার্টটুকু ছিল না। ওই অঙ্কে কতগুলো ট্রাক সেরকম ভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে ইন্ডিকেট করে দেয়নি, আলাদা করে বলে দেয়নি কতগুলো ট্রাক ছিল, কত দিন যাবে বলে দেয়নি, এবং কত খরচা হয়েছে এগুলো কিছু বলে দেয়নি। তো এখানে একটু নতুন ছিল, ভালো অঙ্ক ছিল, তো করে নিলাম এটা। এটাও হয়ে গেল। এখানে কি বলেছে দেখ? বলেছে অ্যাজিউমিং নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। কি বলেছে? নন ইন্টিগ্রেটেড বলে দিয়েছে। দেখ পাস জার্নাল এন্ট্রিজ ইন দা কস্ট বুক ফর দা ফলোইং ট্রানজাকশন। তো বুঝতে পারছিস তো, পরীক্ষার যে কোশ্চেনটা দেবে না, পড়ে নিবি ওটা ইন্টিগ্রেটেড বলছে নাকি নন ইন্টিগ্রেটেড বলছে। ঠিক আছে, ইন্টিগ্রেটেড একরকম রুল আর নন ইন্টিগ্রেটেড একরকম। চিন্তা নেই, আজকে আমি ইন্টিগ্রেটেডটা দিয়ে দেবো। 40 মিনিটের ছোট্ট একটা ভিডিও আছে। পরীক্ষায় আজ পর্যন্ত জীবনে পরীক্ষায় আজ পর্যন্ত জীবনে কোনো ইন্টিগ্রেটেড আসেনি। ঠিক আছে, ইন্টিগ্রেটেড একটাই 40 মিনিটের একটা ভিডিও আছে, ওটা 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 দিয়ে দেবো। হ্যাঁ, না না, আর ও তো জেনারেলে আসবে না, ও অনার্সের স্টুডেন্টে দেখতে হবে, জেনারেল স্টুডেন্ট না দেখলেও চলবে। ঠিক আছে, ওটা যে অনার্সেরই আজ পর্যন্ত বন্ধু আসেনি, কোনো কিছু টেস্ট হলে তাকে অনার্সের উপর টেস্ট হবে, তারপর তো জেনারেলে আসবে, তাই না? তো ঠিক আছে, তো অনার্স কিছুই নেই, যে নন ইন্টিগ্রেটেড পড়ে সেই ইন্টিগ্রেটেড পড়ে, যে নন ইন্টিগ্রেটেড পড়ে সেই ইন্টিগ্রেটেড পায় না। একদম ইজি, কিচ্ছু নেই। জাস্ট ওই প্রথম যখন ভিডিওটা আরম্ভ করেছি, প্রথম জাস্ট কথা 2-3টে কথা বলেছি, 2-3টে কথা যে শুনে নেবে, তাকে আর ইন্টিগ্রেট না দেখলেও চলে যাবে, এমনি পড়ে যাবে, কিছু নেই। আরে এই যে জার্নাল গুলো লিখছিস, ওই জার্নালটাকে ইন্টিগ্রেট করা যায়, বুঝতে পারলি? ওইগুলোকেও ইন্টিগ্রেট করা যায়। তো জাস্ট একবার দেখলেই হয়ে যাবে, জাস্ট একবার কোন এন্টিকে কি বলে জাস্ট শুনে নিতে হবে। ঠিক আছে, যাই হোক, ওটা কোনদিন আসেনি, যদি আসলে আসুক, কি যায়, এত সোজা জিনিস, অনেক সোজা। ঠিক আছে, তো দেখ কি বলছে। আরে আমি কি করি, কোনো কঠিন জিনিসটাকে সোজা করার চেষ্টা করি, যে কোনো কঠিনও থাকে সেটাকে সোজা করে নিয়ে আসি। ঠিক আছে, তো 1 নম্বর পয়েন্ট বলেছে, দেখ এখানে ম্যাটেরিয়াল কিনেছি, ম্যাটেরিয়াল কিনে জার্নাল কি, ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি, কি বললি বল? কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট ও জিএল, একদম ঠিক বলেছিস। আরে তোরা তো বলবি আমি কি করব, তুই তো করালাম। তো ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয়, তোরা বললি কত নম্বর পয়েন্ট এটা? বললি স্যার স্টোরস লেজার
লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট কত টাকা? 80,000 ঠিক না? আরে কমন ব্যাপার রে, তোরা যারা জানিস ভালো, না জানিস আরো ভালো। ম্যাটেরিয়াল কিনলে জানাল কি হয়? 11 এর স্টুডেন্টকে যদি বলি, সে বলবে স্যার পারচেজ টু ক্যাশ। পারচেজ টু ক্যাশ, পারচেজ কোন অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট দেখাতে পারে, নমিনাল অ্যাকাউন্ট দেখাতে পারে, কিন্তু ক্যাশ তো রিয়েল দেখাতে পারে না। তো রিয়েল অ্যাকাউন্টের জায়গায় কি দেখবে? কস্ট লেজার কন্ট্রোল লিখে দিলাম। আর পারচেজটাকে এখানে কি ইউজ করা হয়? কি পারচেজ করে? ম্যাটেরিয়াল, তাই স্টোরড লেজার কন্ট্রোল। আরে কত ঘুরে ঘুরে বুঝিয়ে দিতে পারে না। ইস্যু অফ ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন, ম্যাটেরিয়াল ইস্যু করছি প্রোডাকশনের জন্য। আমি কি বললাম? ম্যাটেরিয়াল কিনে কোথায় রাখবো? গোডাউন, মানে আমার মানে ম্যাটেরিয়াল কোথায় থাকে? ম্যাটেরিয়াল নিশ্চয়ই একটা গোডাউনে থাকে। ম্যাটেরিয়াল স্টোর, মানে আর একটু ভালো করে যদি বলি, ম্যাটেরিয়াল স্টোরে রাখা হয়, স্টোরে রাখা হয়। স্টোর থেকে ম্যাটেরিয়াল কোথায় পাবো? যেখানে প্রোডাকশন হবে। তার মানে স্টোর থেকে কোথায় যাবে? ডব্লিউআইপি। তাহলে ডব্লিউআইপি টু স্টোর, তাই না? ডব্লিউআইপি টু স্টোর 2 নম্বরে লিখ ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল। তার মানে নিউ যে সিবিসিএস এর যে সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু এখন আমাদের লেজার আসেনি। আরে দুবারই তো, মানে একবারই তো অফলাইনে পরীক্ষা, একবার দুবার অফলাইনে পরীক্ষা হয়েছে, সেখানে লেজার আসে। একবার অনলাইনে পরীক্ষা হয়েছে, সেখানেও লেজার আসে। আর লেজার আসলেই বা কি কোনো কঠিন। তবে আমি বলছি যদি আসে, যদি ওরা দেয় নন ইন্টিগ্রেটেড, ওরা জার্নালি লেজার জার্নালি, ঠিক আছে? কত টাকা? 50,000। 3 নম্বর কি বলেছে? ইস্যু অফ ম্যাটেরিয়াল ফর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। ঠিক আছে, ম্যাটেরিয়াল ইস্যু করছি, ঠিক আছে? কেন? রিপেয়ার করা যায়, ঠিক আছে? বেসিক্যালি রিপেয়ার কোথায় হয় জানিস তো? ফ্যাক্টরিতে হয়। রিপেয়ার কোথায় হয়? কোম্পানি যে সমস্ত ম্যাটেরিয়াল রিপেয়ার হয়, ওটা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রিপেয়ার হয়। তাহলে জার্নাল কি হবে? ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরড লেজার কন্ট্রোল। লিখবি ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল। কত টাকা দিয়েছে? 5,000 টাকা। আমার স্টোরে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? কিন্তু কি হচ্ছে, আমার স্টোরে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল পাঠিয়েছিলাম প্রোডাকশন করার জন্য। কিছু ম্যাটেরিয়াল খারাপ বেরিয়েছে, তাহলে সেই ম্যাটেরিয়ালগুলোকে আর একটু রিপেয়ার করতে হবে, আবার ম্যাটেরিয়াল পাঠালাম স্টোর থেকে। বুঝতে পারলি তো? তাহলে স্টোর কমে গেল। স্টোর থেকে কোথায় পাঠাচ্ছি? রিপেয়ারটা কোথায় করব? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি ওভার কন্ট্রোল তো হয়ে গেল। 4 নম্বর ডাইরেক্ট ওয়েজেস চার্জ টু প্রোডাকশন। ও স্যার তো যেটি দিয়েছে, এটা তো একই জিনিস। ওয়েজেস, কারণ ওয়েজেসটা কোথায় নিয়ে যায়? ডব্লিউআইপি। ডব্লিউআইপি টু ওয়েজেস। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো? টু ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত? 15,000। 15,000 তো লাস্ট কি বলেছে? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার। অ্যাকাউন্টস তো করেই এসেছি, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, তাই না? অ্যাকাউন্টস তো করেই এসেছি। এমনি বলতে হবে অ্যাকাউন্টসে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে কি জার্নাল করতে? বলতে পারবি? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার হলে কি হতো? পারচেজ কমে যেত। কি লিখতি? জার্নাল লিখতি স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। তাই করতে। এখানে কি করতে হবে? তুই কি করতি আগে? অ্যাকাউন্টসে করতি। অ্যাকাউন্টসে কি করতি তুই বল? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার মানে আগুন লেগেছে, টু পারচেজ। এটা হচ্ছে অ্যাকাউন্টসে,
এটা অ্যাকাউন্টসে করতে, স্টক এস্টাবলিশ হায়ার টু পারচেজ, এটাই অ্যাকাউন্টসে করতে, তুই দেব না। এখন বলছি স্যার আমরা যখন 11 যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম লেখা থাকতো স্টক মনে কর 10,000 টাকার আগুন লেগে গেছে, 6,000 টাকা ইন্স্যুরেন্স ক্লেম দিয়েছে, ঠিক আছে তো, তাহলে বাকি 4,000 টাকা লস হতেই তো করতি। আরে বাদ দে না ইন্স্যুরেন্স ক্লেম, কোথায় বলেছে ইন্স্যুরেন্স ক্লেমের কথা বলেছে নাকি? বলেছে কত টাকার বুকস আগুন লেগেছে বল? 4,000 টাকার বুকস আগুন লেগেছে। তাহলে গুডস আগুন লাগলে গুডস বাড়বে না কমবে? গুডস কমবে মানে পারচেজ কমবে, আর স্টক এত পুরো লস হয়ে যাবে। অ্যাকাউন্টস কি করবে? এই সরি কস্টিং কি করবে? কস্টিং করবে পারচেজ তো নমিনাল অ্যাকাউন্ট, এটা দেখাবো। পারচেজের জায়গায় কি দেখাবে? স্টোরস লেজার কন্ট্রোল, স্টোরস লেজার কন্ট্রোল এখন পারচেজটা করবে। কিন্তু স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, আচ্ছা স্টক বলতে হবে আমাদের বিজনেসে দু ধরনের লস হয়, একটা নরমাল লস হয়, একটা অ্যাবনরমাল লস হয়। এটা কি ধরনের লস? অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল লসের টাকা কোম্পানি কাস্টমারের থেকে নিতে পারে না, বুঝতে পারেন? ধর আমার ধর পেনের কারখানা আছে, পেন, ধর গোডাউনে আগুন লেগে গেল, আগুন লেগে যাওয়াতে যে লস হয় এটা আমার অ্যাবনরমাল লস। এই টাকা আমি কাস্টমার থেকে নিতে পারবো, এটা নিতে পারবো না, এটাকে বলে অ্যাবনরমাল লস। অ্যাবনরমাল লসের টাকা কখনো কাস্টমার থেকে নিতে পারবো না, এটা আমার লস। কিন্তু নরমাল লস যদি হয় সেটা আমি কাস্টমার থেকে নিতে পারবো, এটা আমার লস না। নরমাল লস সব দোকানে হয়, সব দোকানে হয়, কোনো দোকানে হয় না এমন হতে পারে। উদাহরণ দিয়েছিলাম, নরমাল লস সব দোকানে হয়, কিন্তু অ্যাবনরমাল লস আগুন কি সব দোকানে লাগতে পারে? পার্টিকুলার কোনো একটা দোকান নিজের দোষে লাগতে পারে, বুঝতে পারলি? অ্যাবনরমাল লস যদি হয় সেটা কিন্তু কোম্পানিকেই বিয়ার করতে হবে, কিন্তু নরমাল লস হলে কাস্টমার ও পাবলিক বিয়ার করবে। তো যদি তোর বলে স্টক ডিস্ট্রয়েড ফায়ার মানে স্যার অ্যাবনরমাল লস, এটা কোম্পানি, এই লস কোম্পানির লস, আর কোম্পানির লস চলে যায় এই যে মুছে দিলাম, এই যে এখানে চলে যাবে, ফাঁকা জায়গাটা চলে যাবে, এখানে লিখবো কস্টিং পিএ, কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো? টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সুন্দর। আরে তোরা বলে শেষ হয়ে গেল কিছু নেই, দেখ 5টা পয়েন্ট 10টা দেখ না, বা এই বছর কি দিয়েছো, মানে এটা 2018 সালে কিন্তু খুব মানে খুব বাজে কাজ করেছিল 2018 সালে। কি করেছিল জানিস তো? 5টা পয়েন্ট লিখতে বলেছিল, 5 নাম্বার দেবো তোমাকে, তো 5 নাম্বার। অন্যান্য বছর 10 নাম্বার দিয়েছিল, কি তাই নেবো। আরে ওরা আমাকে যা দিয়েছে তাই নেবো, 5 নম্বর দিয়ে 5 নম্বরই নেবো, 5-এ পাস করবো। কিন্তু কি হয়েছে জানিস তো, এই যে এতদিন যত ইউনিভার্সিটি যত এই নন ইন্টিগ্রেটেড সিস্টেম অঙ্ক আছে সব তো করলাম, আমি একটা জিনিস দেখলাম, আমি যে প্রথম ভিডিওতে নন ইন্টিগ্রেটেড কটা জার্নাল দিয়েছিলাম, 36টা জার্নাল যে টু দা পয়েন্ট বুঝিয়েছিলাম, ওর বাইরে জার্নাল নেই। আরে ওর বাইরে জার্নাল বইতেই নেই, ওর যে কোশ্চেন সেট করবে বাইরে সেট করতে জীবনে পারবে না, জীবনে ওর লিমিটই নেই ওর বাইরে কোশ্চেন করবে, এর বাইরে কোনোদিন কোশ্চেন করবে না। তাও তো বলে দিই, তোর পরীক্ষায় আসবে ওই 36টা, তুই মনে করিস স্যার কি কোশ্চেন এসব দেখতেই হবে না, 36টা পয়েন্ট একবার রিডিং করে চলে যাবে, পরীক্ষায় পড়ে আসতে হবে 36টা পয়েন্ট, ব্যাস আর কিছু শেষ। এবং কি দেবে ওইভাবে ফলো কর, তাহলেই হবে। কন্টাক্ট হয় 15 নাই 5, হয় 15 নাই 5, ওভারহেড হয় 15 নাই 5, ঠিক আছে তো, কস্ট শিট হয় 15 নাই 5, তাহলে তুই বুঝতে পারছিস তো কি সার্ভিস কস্টিং হয় 15 নাই 5, তার মানে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, 4টে দাগ সাজিয়ে দিলাম, পুরো সুন্দর করে সাজিয়ে দিলাম, হয় 15 নাই 5, হয় 15 নাই 5, এইভাবে সেট হবে কোশ্চেন। তো দেখ কোশ্চেনটা পড়ি, কন্ট্রাক্ট তো শিখিয়েও দিয়েছি, স্যার পরীক্ষায় কি ধরনের কন্ট্রাক্ট দেবে? ইনকমপ্লিট কন্ট্রাক্ট দেবে। কি কন্ট্রাক্ট দেবে? ইনকমপ্লিট কন্ট্রাক্ট দেবে। আমাদের কন্ট্যাক্ট করার সুন্দর সিস্টেম শিখিয়ে 4টে স্টেপে করতে হবে, ওরকমই কন্ট্রাক্ট দেবে পরীক্ষায়, কোনো সন্দেহ নেই। এবং আমি বলেও দেবো 3টে অঙ্ক, 3টে কন্ট্রাক্টের 3খানা অঙ্ক, ওই 3টে অঙ্ক করে গেলে 15 নম্বর দিলে ওই 3টের মধ্যেই আসবে। সে যদি 5 নম্বর অঙ্ক দেয় কেমন দিতে পারে বলে দেবো, একটা বলবো। 5 নম্বরে যদি কন্ট্রাক্ট দেয় কি দেবে? একটা অঙ্ক বলবো, আর 15 নম্বরের কন্ট্রাক্ট দিলে 3টে অঙ্ক বলবো, তাহলে টোটাল 4টে অঙ্ক করে গেলে ওর মধ্যেই আসবে পরীক্ষায়, 4টে অঙ্ক। সুতরাং বুঝতে পারলি, আর কিছু করতে হবে না। দেখ কি বলছে কোশ্চেনটা পড়ছি, অন 1/4/2017 বি লিমিটেড আন্ডারটুক, আর আরেকটা কথা দেখ বারবার বলেছি, আমি বলে দিচ্ছি স্যার আপনি 4টে অঙ্ক বললেন 4টের মধ্যে আসলো না, আমি যেই 4টে বলবো সেই 4টে যদি প্রপারলি বুঝে পড়ে যায় সে পরীক্ষা কন্ট্রাক্ট মিলিয়ে দিয়ে আসবে, মানে বুঝতে পারলি, আমি 4টে এমন 4টে অঙ্ক দেবো, ওই 4টে ভালো করে পড়ে যায় বুঝে, এবার স্যার কেউ 4টে অঙ্ক পুরো মুখস্থ করে চলে গেল পরীক্ষায় গিয়ে পারলো, সে পারবে না, তার জন্য না, আমি 4টে অঙ্ক এমন দেবো ওই প্যাটার্ন যদি ভালো করে বুঝে যায়, আর ওই 4টে অঙ্ক যে পারবে সে এমনি পরীক্ষায় মিলিয়ে দিয়ে আসবে,
বুঝে করতে হবে অঙ্ক, যে আমি শিখিয়েছি এইভাবে, ঠিক আছে? তো তুই এসে বুঝতেই পারবি যে স্যার এই 4টে অঙ্ক করে গেলে পরীক্ষা পেরিয়ে হবে। হ্যাঁ তুই পেরিয়ে যাবি, এরকমই অঙ্ক পরীক্ষা আছে। আমি করেছি না 6 সেমিস্টার লাস্টের দিকে প্রতিটা চ্যাপ্টারে 3 থেকে 4টা অঙ্ক করেছি, ওই 4টে অঙ্কের মতনই অঙ্ক এসেছে, 4টে করে অঙ্ক, বেশি করা যাবে না পরীক্ষার আগে, ঠিক আছে? On 1417 B Limited undertook a contract to construct a building for rupees 20 lakhs, মানে ও কাজটা করার জন্য 20 লাখ টাকার কন্ট্রাক্ট নেয়। পাতি কথা ভাই, একটা কনস্ট্রাকশনের কাজ এসেছে, কনস্ট্রাকশনের কাজ এসেছে, বলেছে আমাকে 20 লাখ টাকা দিতে হবে, কাজটা করে দেবো, ঠিক আছে? এখানে কি হয়, কন্ট্রাক্টর হয়, কন্ট্রাক্টি হয়, সব শিখিয়েছিলাম, কন্ট্রাক্টর কন্ট্রাক্টি সব বলেছিলাম, কিন্তু সব মানে বলেছিলাম কাকে কন্ট্রাক্টর বলে, কাকে কন্ট্রাক্টি বলে, সব ডিটেইলস বলেছিলাম। এখন তো আর ডিটেইলস বলার সময় নেই, এখন জাস্ট অঙ্ক করব, 15 নাম্বার নিয়ে চলে আসার সময়, ঠিক আছে? তো এন্ড ফার্নিশেস দ্য ফলোইং ডিটেইলস ফর দ্য ইয়ার এন্ড ডেট 31 মার্চ 2018, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ম্যাটেরিয়াল ইস্যুড টু দ্য কন্ট্রাক্ট, কখনো কখনো তোকে তোর ব্রেনের সঙ্গে খেলতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, কেমন? তোকে ধর ম্যাটেরিয়াল ইস্যুড বলে দিল না, ম্যাটেরিয়াল কনজিউম বলে দিল, শিখিয়েছি কনজিউম বলে কিভাবে করতে হবে, ব্রেনের সঙ্গে খেলতেই পারেই ওরা, খেলতে পারে। কিন্তু বারবার বলছি, বলে স্যার আপনি যে দিলেন 3টে বা 4টে অঙ্ক, ওর মধ্যে আপনি ম্যাটেরিয়াল কনজিউম দেননি, ম্যাটেরিয়াল কনজিউম চলে স্যার ভাই, এটা তো বেসিক জিনিস, শিখিয়ে দিল ম্যাটেরিয়াল কনজিউম দিলে কিভাবে করতে হবে, তাই না? ম্যাটেরিয়াল কনজিউম দিলে তোমাকে ইস্যু বের করে নিতে হবে, এই শিখিয়ে তো, তুই করে দিস ম্যাটেরিয়াল কনজিউম দিলে কি শুনতে, তোর ব্রেনের সঙ্গে খেলতে পারে, কিন্তু বারবার বলছি ব্রেনের সঙ্গে খেলতে পারে, ঠিক আছে? তো ও ধর ডেপ্রিসিয়েশন নিয়ে তোর সঙ্গে, তোর ব্রেনের সঙ্গে খেলবে ডেপ্রিসিয়েশন নিয়ে, ও বলে দিল এতদিন মেশিনটা ইউজ করেছে, সুতরাং ব্রেনের সঙ্গে খেলতে পারে, ব্রেনের সঙ্গে খেলতে দিলে হবে না, ওরা ব্রেনের সঙ্গে খেলবে কিন্তু বুঝতে নেই, ঠিক আছে? সুতরাং বুঝতে হবে কিভাবে খেলতে পারে, সব করেছি, ও সিইউ ক্যালকুলেশন যেই টাইপের অঙ্ক করা, সব মানে যাই কোশ্চেন সেট সব ধরনের অঙ্ক করানো আছে আমার ভিডিওতে, যা আছে বাইরে এমন কোনো কোশ্চেন ওরা করতে পারবে না, ঠিক আছে? তো বাইরে কিছু করার ক্ষমতাই নেই করার কোশ্চেন, ঠিক আছে? তো তো দেখ ম্যাটেরিয়াল ইস্যুড টু দা কন্ট্রাক্ট 4 lakhs, ঠিক আছে? ম্যাটেরিয়াল স্টোলেন বলে দিয়েছে 8,000 টাকা, তার মানে বুঝতে পারছিস তো, ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, কত 8,000 টাকা ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি তোকে 2400 টাকা দিয়ে দিয়েছে, তাহলে তোর লস হয়েছে তো, 8,000 টাকা ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে, 2400 টাকা লস হয়েছে, বাকি 5,600 নাকি 5,600 তোর লস হয়ে গেছে, ঠিক আছে? ওই যে খরচাপাতি হয়ে যায় 5,60,000, কোন কোন অঙ্ক না তোকে একটু ঘাবড়ে দেয়, অনেক বুঝতে পারিস না যে আমি যেই অঙ্কগুলো বলছি 3-4টা অঙ্ক ওর মধ্যে এই পয়েন্টগুলো সব আছে, তো ওখানে বলে দেবে ওয়েজেস ডিউ, ওয়েজেস আউটস্ট্যান্ডিং কি করতে হয়, সব শিখিয়েছি, ডিউ থাকলে বা আউটস্ট্যান্ডিং থাকলে কি করতে হয় সব শিখিয়েছি। অ্যাপোস্টন হেড অফিস এক্সপেন্সেস স্যার, এটাও শিখিয়েছেন, তাই তো? তারপর যে সেল অফ আনইউজড ম্যাটেরিয়াল, এটাও তো ছিল, এবার ব্র্যাকেটে বলে ট্রিটেড অ্যাজ নরমাল, ঠিক আছে? তারপর সাব কন্ট্রাক্ট চার্জেস 24,000 টাকা, ম্যাটেরিয়াল সাইট ক্লোজিং এ ম্যাটেরিয়াল ছিল কত স্যার 16,800 টাকা, আদার ওয়ার্কস এক্সপেন্স ওয়েজেস 10%, ডাইরেক্ট এক্সপেন্স দেখ অ্যাক্রুড, দেখেছিস ঘাবড়াবি না, মানে এটা বুঝতে পারলি তো, ডাইরেক্ট এক্সপেন্স অ্যাক্রুড মানে এত টাকা বাকি ছিল 1,600 টাকা, প্ল্যান ইনস্টল 1,60,000, ক্যাশ রিসিভ বলে, ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর বলেছে, রিটেনশন মানে 20% বলেছে, আমি বলেছিলাম কখন কাজে লাগে, ওয়ার্ক সার্টিফাইড বের করার সময় কাজে লাগে, সব বলেছিলাম। কি নতুন নতুন কথা বলছি আজকে? কোন নতুন কথা স্যার, সবই জানা, আমাদের সবই জানা, তাই না? ডাইরেক্ট এক্সপেন্স বলে দিয়েছে, কস্ট অফ আনসার্টিফাইড ওয়ার্ক বলে দিয়েছে, কস্ট অফ প্ল্যান্ট বলে দিয়েছে, ঠিক আছে? তো দেখ কস্ট অফ প্ল্যান্ট, পুরো যে অঙ্কটা সিলেক্ট করেছি সেই টাইপেরই অঙ্ক, এই টাইপেরই অঙ্ক সিলেক্ট করা আছে আমাদের, আমার পুরো তৈরি করা আছে কি ধরনের অঙ্ক দেবো। কস্ট অফ প্ল্যান্ট ট্রান্সফার টু আনাদার কন্ট্রাক্ট, নেক্সট দিন যে কন্ট্রাক্ট পরীক্ষা নেবো বুঝে নিস, কিন্তু মানে আমি যা করেছি তা করোনার মধ্যে অঙ্ক দেবো, তাও বলে দিলাম, করোনার মধ্যে অঙ্ক আসছে তাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো আর ওই অঙ্কগুলো, যেই অঙ্কগুলো দেবো পরীক্ষায়, যেমন ভাবি পরীক্ষা ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জন্য ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট, আমি সেই কোশ্চেনই সেট করব, এবং আমি 4টে কোশ্চেন সেট করবো, 4 জনকে 4টে অঙ্ক দেবো, 4 জনকে 4টে অঙ্ক দেবো, ব্যাস ওই 4টেই আমার সাজেশন, ঠিক আছে? কস্ট অফ প্ল্যান ট্রান্সফার টু আনাদার কন্ট্রাক্ট 40,000 টাকা, ডেপ্রিসিয়েশন প্ল্যান্টের উপর 15%, তাহলে চল আমরা দাগটা কেটে নিই, তারপর অঙ্কটা করে দেবো, চল দাগটা কাট। তো দেখ ভাই কিছুই না, দাগ কেটে নিলাম কন্ট্রাক্টের, এটা লিখলাম, জানিস তো পার্টিকুলার ছবি, পার্টিকুলার ছবিস কি করতে হয়, এই দিকে তুই একটা মাথায় রাখ, যত খরচা পাতি সব এই দিক নিয়ে নে, আর যত ইনকাম পাতি সব এই দিক নিয়ে নে, সেটা কাজ শেষ, আরম্ভ কর। তাহলে বল কত বলে, ম্যাটেরিয়াল ইস্যু কত বলেছে, ম্যাটেরিয়াল ইস্যু করেছে, সাইডে ম্যাটেরিয়াল দিয়েছে, পাতি মানে কি বললো, পাতি কথাতে খরচা, পাতি কথাতে খরচা, তাহলে এখানে ম্যাটেরিয়াল ইস্যু টু সাইড, ম্যাটেরিয়াল ইস্যু টু সাইড কত টাকা বলেছে, 4 লাখ টাকা। তো কন্ট্রাক্টের কাজ হবে, বুঝিস তো, কনস্ট্রাকশনের কাজ হবে, কাজ কে করবে, ওয়ার্কার লাগবে, তো ওয়ার্কার কাজ করবে, ওকে কি দিতে হবে তো কিছু, নাকি শুধু কাজই করিয়ে ওকে টাকা পয়সা দিতে হবে, তো
তো ওয়েজেস দিতে হবে, এটাও তো খরচা। 5,60,000। নেক্সট কি বলেছে দেখ পড় এখানে স্যার কি একটা বলেছে ডাইরেক্ট এক্সপেন্সেস বলেছিল পড় না তোরা দেখ নিচের দিকে বলেছে ডাইরেক্ট এক্সপেন্সেস দেখ পেয়েছিস ডাইরেক্ট এক্সপেন্স 8,000 টাকা ছিল আর 1600 টাকা বাকি ছিল তাই তো তাহলে কি লিখবি এখানে লিখবি টু ডাইরেক্ট এক্সপেন্সেস 8,000 টাকা 1600 টাকা বাকি ছিল মানে কি আউটস্ট্যান্ডিং তাহলে কি করতে অ্যাকাউন্টস করেছিস তো যোগ করতে আউটস্ট্যান্ডিং 1600 টাকা তাহলে কত হলো 9,600 ক্লিয়ার স্যার বুঝতে পেরেছি তো না বোঝার কি আছে নেক্সট কি বলেছে একটু পর ম্যাটেরিয়াল স্টোরেন বলেছে 8,000 টাকা 8,000 টাকা ম্যাটেরিয়াল চুরি হয়ে গেছে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে কত তোকে 2,400 টাকা ঠিক আছে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে 2,400 টাকা এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে আমার কাছে যারা পারে তাতে কোনো কনফিউশন থাকবে না দেখ কি করে জানিস অনেকে কি করে শোন কি করে জানে অনেকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল চুরি হয়ে গেল 8,000 টাকা ও ডাইরেক্ট এনে দিতে ম্যাটেরিয়াল চুরি হয়ে 8,000 টাকা ঠিক আছে এবার আমরা কি করতাম না স্যার আমরা তো এইভাবে করতাম না আমরা কি করতাম ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে কত টাকা কত 2,400 আর লস হয়েছে কত আমরা আলাদা করে করতাম কিন্তু কেউ যদি একবারে করে ওটাও করতে পারে ঠিক আছে তাহলে এখানে লিখব কি বাই কি বলেছে বল কি বলেছে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ এগেইনস্ট অ্যাবাভ মানে লিখো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ইন্স্যুরেন্স ক্লেম লিখতে পারি বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে ইন্স্যুরেন্স ক্লেম কত টাকা বল না সর্বনিম্ন 2,400 টাকা তাহলে অ্যাকচুয়াল লস হলো কত 5,600 কি করে লিখবো বাই হ্যাঁ একদম ঠিক পিএল লিখবি না আরে পিএল তে অ্যাকাউন্টস করতাম কস্টিং করছি কস্টিং পিএল অ্যাকাউন্ট আচ্ছা পরীক্ষায় কিন্তু পিএল লিখবি না কি লিখবি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফুল ফর্ম লিখবি না হলে দেখ না অঙ্ক পুরো ঠিক ওরা খুঁজবে নাম্বার কাটার জন্য খুঁজতে থাকবে একটা জায়গা ঠিক আছে তো তুই যদি জায়গা দিস তো কেন কাটবে না ভাই ঠিক আছে কস্টিং পিএল অ্যাকাউন্ট তাহলে কত টাকা বল কস্টিং পিএল 5,600 এটাকে কি বলে অ্যাকচুয়াল লস ব্র্যাকেটে লিখ অ্যাকচুয়াল লস হয়ে গেল স্যার তারপর দেখি না একটা বড় পড়ি অ্যাপরশনড হেড অফিস এক্সপেন্সেস তাহলে লিখ ডেবিটে লিখ হেড অফিস এক্সপেন্সেস 32,000 টাকা ঠিক আছে হেড অফিস 32,000 টাকা হয়ে গেল তারপর কি বলেছে সাব কন্ট্রাক্ট চার্জেস 24,000 টাকা সব খরচা কিরে দিয়া 15 নম্বর পাবি তো যদি আসে সাব কন্ট্রাক্ট চার্জেস কত আছে 24,000 টাকা কিরে কন্ট্রাক্ট পাবি তোরা কন্ট্রাক্ট ঠিক আছে তো কন্ট্রাক্ট পাবি তো ভরসা দিবি বলতে পারবো যে কনফিডেন্স নিয়ে আসবি পারবো এই জিনিসটা নিয়ে আসবো পারতে হবে কন্ট্রাক্ট আমরা প্রথম দিয়ে করেছি কন্ট্রাক্টের প্রথম ভিডিওটা 3 ঘন্টার ভিডিও ছিল পুরো কনসেপ্টের ভিডিও ছিল 3 ঘন্টা ওই ভিডিও তো জীবনে কোনোদিন পাবলিক হবে না ওই ভিডিও যে দেখবে সে কন্ট্রাক্ট সম্পর্কে পুরো সব জেনে যাবে কন্ট্রাক্টের একদম পুরো হিস্ট্রি বলে দিয়েছে ওখানে তাই না পুরো ধরে বোঝানো হয়েছে ওই ভিডিও কখনোই পাবলিক হবে না যারা পড়ে এক্সক্লুসিভলি তারাই পাবে তো দেখ কি হচ্ছে সাব কন্ট্রাক্ট চার্জেস 24,000 টাকা নেক্সট কি বলেছে ম্যাটেরিয়াল এট সাইট মানে ক্লোজিং এ ম্যাটেরিয়ালে চলে আসে একটু পরে করছি আচ্ছা আদার ওয়ার্কস এক্সপেন্সেস কোন আদার ওয়ার্কস এক্সপেন্সেস কি বলেছে 5,60,000 বা 10% আদার ওয়ার্কস এক্সপেন্স বলেছে ওইটাতে 10% মানে 5,60,000 এর উপর 10% কত 56,000 নেক্সট কি বলেছে প্ল্যান্ট ইনস্টল বলেছে তাই তো এবার দেখ প্ল্যান্ট সম্পর্কে বলে যে আমরা তো প্ল্যান্টের কনসেপ্ট শিখেছি আমরা কি করতাম প্ল্যান্ট এখানে নিতাম ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা হলো সেটা ওই সাইড দেখাতাম এবার কেউ কি করে শুধু ডেপ্রিসিয়েশন এখানে দেখায় আমি বলেছিলাম এই কথা কেউ এটা করে বাট আমরা ওটা করব না আমরা তো আমাদের প্রিন্সিপালে চলবো তাহলে এখানে লিখব টু প্ল্যান্ট ইনস্টল কত টাকা প্ল্যান্ট ইনস্টল হয়েছে বল 1,60,000 ঠিক তো আচ্ছা প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন কত হয়েছে বল 15% পার annum তাহলে কর 1,60,000 15% কর 1,60,000 15% কর 24,000
কত হচ্ছে 24,000 1,60,000 15% করে হচ্ছে 24,000। কিন্তু প্ল্যান এখানে কিছু বলেছে কবে প্ল্যান এক্সট্রা এগুলো একটু ডেট গুলো দেখতে হবে। না ওটা বলে নাই হ্যাঁ, আমি বলছি কি বলেছে আর কি বলেন, আমি তোকে বলছি কি বলেছে কি বলেন। বলছে 1/4/17 বলছে 1/4/17 কন্ট্রাক্টটা নিয়েছিস আর কন্ট্রাক্টটা এন্ড হচ্ছে 31/3/18 আর ডিটেইলস এন্ড দিয়েছে না, সেরকম তো কিছু বলেনি। ট্রান্সফার আচ্ছা সেটা বলেন দেখিনি। ওয়ার্কিংস এ যা, ওয়ার্কিংস এ কি বলে লিখবো, ওয়ার্কিংস এর নাম ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট। লাইক ওয়ার্কিংস আমি এখানে করছি, ঠিক আছে, তোরা ওয়ার্কিংস এ করবি ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে একটা ট্রান্সফার হবে, ট্রান্সফারটাকে টিএফ লিখলাম আর একটা কি লিখবো ব্যালেন্স, একটা ট্রান্সফার একটা ব্যালেন্স, তাই তো। প্রথমে লিখবো ওপেনিং, তাই তো। তো কত টাকার প্ল্যান ছিল, টোটাল প্ল্যান তো নিয়েছি 1,60,000, তাই তো। টোটাল প্ল্যান কত নিয়েছি বল, 1,60,000 এর প্ল্যান নিয়েছি, তাহলে কত টাকার প্ল্যান ট্রান্সফার করেছি, 40,000 টাকার প্ল্যান ট্রান্সফার করেছি। ব্যালেন্স হবে 1,20,000 1,20,000। এ ভাই বুঝতে পারছিস তো, তাহলে সবাই বুঝতে পারছিস তো, এই তো করেছিলাম আগে। আর আমার সাজেশনে এরকম টাইপের ট্রান্সফার দেওয়া আছে, ঠিক আছে তো, আমার সাজেশনে আছে এটা। তাহলে কত হচ্ছে এখানে, শুরুতে কবে ছিল স্যার 1/4/17, তাই তো। কি রে, বা ওপেনিং বুঝতে অসুবিধা হলে আমি লিখেছি বুক ভ্যালু, সবচেয়ে বেটার হয় বুক ভ্যালু। কি রে, সবচেয়ে বেটার হয় বুক ভ্যালু। তাহলে শুরুতে প্ল্যান ছিল 40,000, মানে আমি প্ল্যান নিয়েছি সাইডে 1,60,000, তার মধ্যে 40,000 টাকার প্ল্যান ট্রান্সফার করছি, বাকি রইল 1,20,000। কিন্তু প্ল্যানটা ট্রান্সফার করছি কোন ডেটে, একসাথে, মানে 3 মাস পর প্ল্যানটা ট্রান্সফার করছি। তাহলে প্ল্যানটা যখন 3 মাস ইউজ করলাম, 3 মাস ইউজ করলে ডেপ্রিসিয়েশন হবে। তাহলে কত হবে স্যার, 40,000 ইনটু 3/12, তাই তো, ইনটু কত পার্সেন্ট, 15% করে বল কত হচ্ছে। 40,000 কে 3/4 মানে 10,000, 10,000 1500 টাকা, তাই তো, 1500 টাকা, ঠিক আছে তো। এবার বাকি 1,20,000 টাকার উপর কর, 18,000, ঠিকই আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে 1,20,000, 1,20,000 15% করলে কত হবে, 18,000। তাহলে বাদ দিয়ে এটা থেকে এটা 40,000 থেকে 1500 বাদ দিলে 38,500, আর এটা থেকে 1,02,000। তাহলে আমি কত টাকা প্ল্যান ট্রান্সফার করছি স্যার, প্ল্যান ট্রান্সফার হচ্ছে 38,500। তাহলে এখানে প্ল্যান ট্রান্সফার বলে কত টাকা, 38,500। আচ্ছা, আমি তো প্ল্যান নিয়েছিলাম 1,60,000, বছরের শেষে কত টাকার প্ল্যান পড়ে গেছে, 1,02,000। তাহলে এখানে লিখো বাই প্ল্যান্টার সাইজ সিডি। ওরা কি করে জানিস, ওরা এত সব প্ল্যান, দেখ আমি এখানে একটা প্ল্যান লিখেছি, এখানে দুটো প্ল্যান লিখেছি, ওরা 3টে প্ল্যান একটা লিখবে না, ওরা শুধু ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন করবে 1500 আর 18,000, মানে 19,500, ওরা এটা করে। বাট আমি এটা করি না। তো হয়ে গেল তো, বুঝে গেল তো প্ল্যানটা নিয়ে। কি রে দিয়া, বুঝতে পারলি তো প্ল্যান। একটা ম্যাটেরিয়াল ছিল না, দেখতো সেল অফ আনইউজড ম্যাটেরিয়াল, কি একটা ছিল দেখ, সেল অফ আনইউজড ম্যাটেরিয়াল 6,700 টাকার ম্যাটেরিয়াল আমি 4,000 টাকা দিয়ে বেচে দিয়েছি, ঠিক আছে তো, 4,000 টাকা দিয়ে বেচে দিয়েছি। তাহলে করে ফেল, কত টাকা দিয়ে বেচেছিল আনইউজড ম্যাটেরিয়াল, কত টাকা ম্যাটেরিয়াল, 6,700 টাকা ম্যাটেরিয়াল 4,000 টাকা বেচে দিয়েছি। তাহলে কত টাকা পেয়েছি, 2,700 লস। তাহলে কি করব, লিখবো বাই ব্যাংক বলে সেল অফ আনইউজড ম্যাটেরিয়াল 4,000, আর বাকি কস্টিং বিল বলে 2,700 লিখবে, তো একদম ভুল। এখানে ব্যাকেটে একটা কথা বলেছে নরমাল লস, ওটা তো অ্যাবনরমাল লস হলে করতে হয়, নরমাল লস তো। নরমাল লস মানে কি, ভালো করে বোঝ। নরমাল লস শিখিয়েছিলাম তো, নরমাল লস বুঝিয়েছিলাম তো, নরমাল লস জিনিসটা তো বোঝাতে হবে না নরমাল লস জিনিসটা কি। তাহলে এখানে যে আনইউজড ম্যাটেরিয়াল আছে ওটা বেচে আমি 4,000 টাকা পেলাম, যেটা পেয়েছি সেটা নিয়ে নিলাম। আর যেটা নরমাল লস, তার তো কোনো ট্রিটমেন্ট হবে না, ও তো লস বলে দেখানো হয় না কস্টিং, তাই জন্য লসটা দেখানো হবে, বুঝতে পারি তো, বুঝতে পারছিস না। আর আগেরটা কি ছিল, স্টোলেন, ওটা তো অ্যাবনরমাল লস ছিল, ওটাও দেখাতেই হবে।
আমি কি বলেছিলাম আমাদের ট্রিটমেন্ট নরমাল লস তো ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্ট হয় অ্যাবনরমাল লস। তাহলে তুই কি করে ট্রিটমেন্ট করবি, তাই না? তাহলে এইটা একটু ঠান্ডা মাথায় বোঝাচ্ছিল, ঠিক আছে? এখানে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে অঙ্কটার মধ্যে এই একটা আইটেম ভালো আইটেম ছিল, ভুল হওয়ার আইটেম একটা ছিল, তাই না? এটা যদি না জানা থাকে সে ভুল করবে, তাই না? এখানে লিখবো সেল অফ আনইউজড ম্যাটেরিয়াল। আরে মনে কর না কি বলেছিলাম, যদি নরমাল লস হয়, নরমাল লসের টাকা কি আমরা নরমাল লস আর অ্যাবনরমাল লস, অ্যাবনরমাল লসের টাকা তো কাস্টমার থেকে কি করি, কোন 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 টাকাটা কাস্টমার থেকে নিতে পারি, নরমাল লসের টাকা কাস্টমার থেকে নিতে পারি, অ্যাবনরমাল তো বলেছিলাম এই ছোট ছোট জিনিস না। কত 4000 টাকা। আর কিছু আছে মনে তো হচ্ছে না, কিছু আছে, শেষ হয়ে গেল। হ্যাঁ, ওই ম্যাটেরিয়ালের ক্লোজিং ব্যালেন্স ছিল 16800, তাহলে বাই ম্যাটেরিয়ালস এট সাইট সিডি কত বললাম, 16800। হ্যাঁ করে দে টোটাল কত, টোটাল কত 12,41,600, সেটা আবার এখানে লিখে থেকে মাইনাস কর, মাইনাস করে বল কত দাঁড়াচ্ছে, যেটা বের হয়ে যায় কি বলে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। আস্তে 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 এক লাইন করে বল, 1,72,000 তুই ঠিক করে কর, ঠিক করে কর, তবু ভুল করছিস আমি বলে দিচ্ছি। বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি ঠিক করে কর, ক্যালকুলেট ঠিক করে কর। 10,72,000। আচ্ছা দেখ একটা আইটেম করা হয়নি, দেখ একটা আইটেমটা কি ছিল, দেখ ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর কোথায় ছিল, দেখ খোঁজ, ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর 5,600 টাকা ছিল, এখানটা লিখো 5,600, লিখে নে, এই দিকে লিখছি, লিখ বাই ম্যাটেরিয়ালস রিটার্ন টু স্টোরস, তাহলে বাদ ফাদ দিয়ে প্লাস মাইনাস করে বেরোলো 10,66,700, তাই তো 10,66,700 এটা বেরোলো, তাকে বলে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি। এই কন্ট্রাক্টটা করতে এখনো পর্যন্ত এই টাকাটা খরচা হয়েছে, ঠিক আছে? তো এবার তো জানি সিডিটা বিক্রি করতে হবে, ফার্স্ট স্টেপ কমপ্লিট, মেইনলি তো কন্ট্রাক্টের ফার্স্ট স্টেপটাই মেইনলি থাকে, মেইন যা আকারে থাকে। এখানে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, এখানে লিখব টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি কত হলো 10,66,700, টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 10,66,700 হয়ে গেল। এই যে কি লিখতে শিখেছি, বাই ওয়ার্ক ইন প্রোগ্রেস সিডি, ওয়ার্ক সার্টিফাইড, আর কি লিখবো ওয়ার্ক আর ওয়ার্ক আনসার্টিফাইড, তাই তো? ওয়ার্ক সার্টিফাইড আর ওয়ার্ক আনসার্টিফাইড, তাহলে আবার ওয়ার্কিং কর, ওয়ার্ক সার্টিফাইড বের কর, ওয়ার্কিং সে যা, ওয়ার্কিং সে যা ওয়ার্ক সার্টিফাইড বের কর, ওয়ার্কিং সে যা ওয়ার্ক সার্টিফাইড বের কর, কি বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে, বাবা তুই ফাটিয়ে দিচ্ছিস। ওয়ার্ক সার্টিফাইড, ঠিক আছে? তো ওয়ার্ক সার্টিফাইড বের করার জন্য তো নিয়ম তো শিখিয়ে দিয়েছিলাম। এখানে বলছে কত পার্সেন্ট টাকা রেখে দিচ্ছে, রিটেনশন কত পার্সেন্ট বলেছে, 20% রেখে দিচ্ছে, তাহলে বাকি পেমেন্ট করবে কত, 80%, আর পেমেন্ট হয়ে যাবে কত, এখানে পেমেন্ট হয়ে যাবে কত, 10,24,000, তাহলে 10,24,000 80% এর সমান, তাহলে 100 এর সমান কত, তাই তো? কর 10,24,000 বাই 80 * 100, 12,80,000। এই যে নয়ন কিন্তু কন্ট্রাক্ট পুরো ফাটিয়ে দিয়েছে করে, 12,80,000, ঠিক আছে? তো এবার ওয়ার্ক আনসার্টিফাইড বলে দিয়েছিলাম কি, দেখ বলেছিল কত, কস্ট অফ আনসার্টিফাইড ওয়ার্ক 9,600, যোগ কর 12,89,600, তাই তো? 12,89,600 টোটাল কর 12,89,600, তার থেকে এটা মাইনাস কর, 12,89,600 থেকে 10,66,700 মাইনাস কর, 2,22,900, সেটাকে বলা হয় নোশনাল প্রফিট, এটাকে বলা হয় ট্রু নোশনাল প্রফিট, টু
টু নোশনাল প্রফিট সিডি। ঠিক আছে, তো এবার এটা আবার এই দিক চলে আসবে বাই নোশনাল প্রফিট বিডি। কত টাকা? 2,22,900। এত ঠিক আছে তো? এটা মুছে দিই। নেক্সট ওয়ার্কিংস, দুটো ওয়ার্কিংস হলো। 3 নম্বর ওয়ার্কিংস কি করব শিখিয়েছিলাম, বল। প্রফিটটা করব, তার আগে কোনটা কোনটা পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড লেখ। ওয়ার্কিংস এর নেক্সট ওয়ার্কিংস এর 3 নম্বর ওয়ার্কিংস লেখ, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড। কি করে নরমাল ফর্মুলা? ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100 লেখ। ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস। ওয়ার্ক সার্টিফাইড বের করলাম কত? 12,80,000। কন্ট্রাক্ট প্রাইস সবার উপরে বলে দিয়েছিল কোশ্চেন কত? 20 লাখ ইনটু 100 কর কত হচ্ছে? 64%। সর্বানি কত? 64% হয়ে গেল। তো এবার শিখিয়েছিলাম যদি যদি এই পার্সেন্ট অফ ওয়ার্ক সার্টিফাইড 50% এর বেশি আর 90% এর কম হয় তাহলে প্রফিট 2/3। তাহলে এখানে প্রফিটটা বের করব। আচ্ছা এখানে করে দিচ্ছি, জানা নেই তো। এর নিচে তার নিচে লিখবি প্রফিট বের করার ফর্মুলাটা কি? প্রফিট ইকুয়াল টু 2/3 ইনটু নোশনাল প্রফিট ইনটু ক্যাশ রিসিপ্ট by work certified। cash receipt by work certified 2/3 into notional profit into cash receipt by work certified। তাহলে এখানে লিখব 2/3 নোশনাল প্রফিট কত বেরিয়েছে? হ্যাঁ 222,900 ইনটু ক্যাশ রিসিট কত কোশ্চেনে বলে দিয়েছিল? 10,24,000। ঠিক আছে, আর ওয়ার্ক সার্টিফাইড কত? 10,24,000 বাই 1,18,880। না না 10,24,000 বাই ওয়ার্ক সার্টিফাইড কত? 12,80,000। প্রফিট বেরিয়েছে 1,18,880। 1,18,880। তাহলে প্রফিট বেরিয়ে গেল আমাদের কত? 1,18,880। কত বেরিয়ে? 880 না 800? 880। আচ্ছা 880। তাহলে এখানে এটা টোকেন এ দাও মুছবো। তাহলে এটা হয়ে গেল 1,18,880। এটা মুছে দিই, এটা নিচের পোরশনটা মুছে দিই। তাহলে কি লিখবো এবার? লেখ। এবার লিখবো কি? নোশনাল প্রফিট কত টাকা হলো, তার মধ্যে অ্যাকচুয়াল প্রফিট কত? 1,18,880। এটাকে লিখবো টু কস্টিং পিএল, তাই তো? টু কস্টিং পিএল অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে লিখবো প্রফিট অন কন্ট্রাক্ট। ঠিক আছে, বাকি টাকাটা রিজার্ভ হয়ে যাবে। আর রিজার্ভ করে কত বেরিয়েছে? ক্যালকুলেট করে বল রিজার্ভ কত? 1,04,020। একজন বল, শুনতে পাচ্ছি। 1,04,020। 1,04,020। এটাকে বলে টু WIPCD মানে ওয়ার্কিং প্রোগ্রেস সিডি ব্র্যাকেটে রিজার্ভ। ঠিক আছে, তো টোটাল কর 2,22,900। ঠিক আছে, তো এখানেও তাই হবে 2,22,900। এইবার দেখ লাস্টের পার্টটা, তিনটা স্টেপ হলো তাই তো? 4 নম্বর স্টেপ লাস্টে সিডি গুলোকে বিডি করতে হবে। তাহলে আমি একটু আলাদা কালি ইউজ করি, তাহলে বুঝতে পারবি সিডি গুলোকে বিডি করব কি করে। দেখ এখানে সিডি কোনটা? বোর্ডের দিকে তাকাবি, একটা একটা করে। এই যে এখানে আউটস্ট্যান্ডিং ছিল, এটা আউটস্ট্যান্ডিং ছিল, বুঝতে পারছিস? এটা ভাবে যাস না, কিন্তু আউটস্ট্যান্ডিং মানে কি? ক্লোজিং, এত টাকা দিতে পারিনি, তো এটা তো কি আউটস্ট্যান্ডিংটা এটা ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো আর কি ছিল এখানে? এখানে আর কি ছিল? এখানে ছিল না। এবার এখানে কি কি আছে দেখ? প্ল্যান্ট এট সাইড সিডি এটা বিডি হবে, ম্যাটেরিয়াল এট সাইড সিডি এটা বিডি হবে। এই তিনটে পোস্টিং করি, তার মানে এইগুলো ক্রেডিটে ছিল, আসলে ডেবিটে আসবে। তাহলে কি হবে? টু প্ল্যান্ট এট সাইড কি লিখবো? বিডি কত লিখবো? 1,02,000। তারপর টু ম্যাটেরিয়ালস
এট সাইড বিডি কত লিখবো 16800। এবার শোন দিয়া এটা আউটস্ট্যান্ডিং। আচ্ছা আউটস্ট্যান্ডিং মানে কি? একটা এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং মানে অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি তো। তো লাইবিলিটি কোন দিকে? এইগুলোতে অ্যাসেট বলতে এই দিক করবে, লাইবিলিটি দিক চলে যাবে। এই দিয়ে কি লিখবো বাই অ্যাক্রুড লিখবি, বাই অ্যাক্রুড ডাইরেক্ট এক্সপেন্সেস বিডি কত টাকা 1600। আর একটা আসবে ওয়ার্ক ইন প্রোগ্রেসটা আসে, এটা কিছু আসছে ঠান্ডা মাথায়। ওয়ার্ক ইন প্রোগ্রেস এই সিডিটা কত গেরে দিয়া ওরা তো তা এই সিডিটা এই দিকে আসবে। আমি জাস্ট একটু দেখাচ্ছি, রাফলি দেখাচ্ছি। 12,89,600 ওটা এই দিকে আসলো। আবার এই দিকে সিডি কত 1,04,020 এটা এই দিকে চলে যাবে, হ্যাঁ কি না? তো আমি বলেছি দুটো আলাদা আলাদা সাইডে লেখাচ্ছে, এক সাইডে মাইনাস করা যাবে, একই জায়গায় বলেছিলাম তো। তাহলে লেখ এখানে শেষ হয়নি এখন অঙ্ক 2 WIP BD, তাই তো? ব্র্যাকেটে দেখি যাই পরে 12,89,600 তার থেকে মাইনাস হবে কত 1,04,020। বলতো কত বেরিয়েছিল? 1185580। অঙ্কটা শেষ, যোগ করব না, এখন ডবল লাইন টেনে দেবো। এত অবধি হলো তো? এত অবধি হলো। আরেকটা জিনিস বের করতে বলেছিল, এবং তোর বলতেও পারে পরীক্ষায়। সেটা কি বলেছিল? ওয়ার্ক ইন প্রোগ্রেসের ভ্যালু বের করতে। ওয়ার্ক ইন প্রোগ্রেস ভ্যালু বের করতে, এটা সব প্রকার হয়ে গেলে বলবি, তারপরে আমি পড়াবো। ঠিক আছে? ওয়ার্ক ইন প্রোগ্রেস ভ্যালু বের করতে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেখ এটা মুছে দিচ্ছি। হ্যাঁ এবার দেখ মুছে দিয়ে, কারণ তোকে আরেকটা জিনিস বের করতে বলেছিল, সেটা দেখাচ্ছি। সেটা কি বের করতে বলেছিল? তোকে বলেছিল ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে? এটা বের করে দেখিয়েছি কি করে করতে হবে। ঠিক আছে? কারণ পরীক্ষায় তো দিয়েছিল, তাহলে তোকে এটা দেখাতে হবে, না দেখালে ফুল মার্কস পাবি না তুই। ঠিক আছে? তো দেখ ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেখ হেডিং দে, ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস করতে বলেছিল। এখানে লিখছি ভ্যালু অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো কি করে করব দেখাচ্ছি, ভিডিওতে করানো ছিল। কি করে করব দেখ, প্রথমে দেখ কি লিখছি, দেখ ভালো করে মন দিয়ে শুনবি। কস্ট অফ, কি লিখছি বল? কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কত ছিল? অ্যানসার বল। 12,80,000। তারপর এর সাথে যোগ করব কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। কিছুই না হলে তো ইজি জিনিস, জানি তো ওটা জানি, ওটাই জানি, করে দেখাতে বলছে। মাইনাস রিজার্ভ, মনে পড়ছে? রিজার্ভ কত বেরিয়েছিল? 1,04,020 বাদ পে 1185580 হয়ে গেল। এর থেকে আরেকটা জিনিস বাদ দিতে হয়, সেটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট। যদি থাকে তো থাকবে তো নিশ্চয়ই। ক্যাশ রিসিপ্ট কত? 10,24,000, তাই তো? বাদ দে কত হচ্ছে? 1,61,580। 1,61,580। ব্যাস বুঝতে পারলি? এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। বুঝতে পারলি? এটাকে আরেকভাবে করা যায়। স্যার কি করে আরেকভাবে কি করব? এটা বোঝা গেল তো? এটা তো ভ্যালু স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি স্টেটমেন্ট করলাম। স্যার আরেকভাবে কিভাবে করা যায়? লেখ দেখিয়ে কি করে করতে। না এটাই আর কি, অন্য হবে। অর কস্ট অফ কন্ট্রাক্ট বেরিয়েছিল না? কস্ট অফ কন্ট্রাক্ট কত বেরিয়েছিল? 1,06,670। একজন আস্তে আস্তে 1,66,700। এর সাথে যোগ করতে হবে প্রফিট অন কন্ট্রাক্ট। স্যার 10,66,700 একটা জিরো। 10,66,700 তাই তো? এর সাথে যোগ করতে হবে প্রফিট অন কন্ট্রাক্ট। বল কত বেরিয়েছিল প্রফিট অন কন্ট্রাক্ট? 1,18,880। এর থেকে মাইনাস করতে হবে ক্যাশ রিসিপ্ট। শেষ। ক্যাশ রিসিপ্ট কত? 10,24,000, তাই তো? মাইনাস করে দেখ, এটাই বেরোবে 1,61,580। ঠিক আছে? বুঝতে পারলি? দুটোই করে দিলাম। এটা তোরা জানিস, এটা দেখিয়ে দিলাম।
ঠিক আছে তো, সবই ভালো। তো এটা টোকেন নাও করা, শেষ হয়ে গেল কন্ট্রাক্ট। Product of a manufacturing concern passes through two processes, for example A and B, and then to finished goods। মানে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, ঠিক আছে, প্রসেসের মাধ্যমে, ঠিক আছে তো, কটা প্রোডাক্ট মানে কটা প্রসেসের মাধ্যমে, প্রসেস এ আর প্রসেস বি এর মাধ্যমে প্রোডাক্টটা কমপ্লিট হবে, তারপর ফিনিশ হবে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রসেস এ অ্যাকাউন্ট, প্রসেস বি অ্যাকাউন্ট, নরমাল লস অ্যাকাউন্ট, অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট, আর যদি অ্যাবনরমাল গেইন বেরো তাহলে অ্যাবনরমাল, মানে 5টা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, করে ফেলবো, ঠিক আছে তো। তো দেখ এখানে প্রসেস এ দিয়েছে, প্রসেস বি দিয়েছে, ঠিক আছে তো। দেখ আমি দাগ কেটে নিই যাতে বলতে অসুবিধা না হয়, এক একটা করে সিরিয়ালি করব। প্রথমে প্রসেস এ করব, তারপর প্রসেস বি করব। প্রসেস এ অ্যাকাউন্ট করে লিখলাম, ডেবিট এই দিক হয়, ক্রেডিট এই দিক হয়, জানি, ঠিক আছে। পার্টিকুলারস ইউনিট রেট অ্যামাউন্ট, বুঝলেন তো, ইউনিট রেট অ্যামাউন্ট, পার্টিকুলারস ইউনিট রেট অ্যামাউন্ট হয়ে গেল। ধর যে কোনো জিনিস, এটা সবাই জানে, আমি না, যে কোনো মানুষ জানে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। ধর কোনো একটা প্রোডাক্ট, সাপোজ একটা মার্কার পেন তৈরি করতে হবে, মার্কার পেন তৈরি করতে গেলে প্রথমে কি দিতে হবে? কাঁচামাল দিতে হবে তো। কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার প্রথম তোমাকে কাঁচামাল দিতে হবে, মানে ম্যাটেরিয়াল দিতে হবে। যে কোনো প্রোডাক্ট, সবাই জানে, যে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রথমে কি দিতে হয়? ম্যাটেরিয়াল। তারপর প্রোডাক্টটা কে তৈরি করবে? কোন লেবার, তাহলে ম্যাটেরিয়াল যেমন লাগবে তার পাশাপাশি লেবার লাগবে। এবার যে প্রোডাকশনটা হবে, যে ফ্যাক্টরি, তার জন্য তো কোনো খরচাপাতি আছে, ওটাকে বলা হয় ওভারহেড। তো ওটা কোশ্চেনে বলে দেবে। তো এখানে কি বলে দেখ, প্রসেস এর দিকে যদি তাকাস, ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউস, ব্যাকেন্ডে বলে যে ইন টন 2000, ঠিক আছে, তাহলে কত ম্যাটেরিয়াল তুই ইন্ট্রোডিউস করেছিস? 2000 ইউনিট ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউস করেছিস। তাহলে আর আরেকটা জিনিস মাথায় রাখবি, প্রসেস ডেবিট দিকে সমস্ত ইনপুট ডালতে হবে, মানে খরচাপাতিগুলো ডেবিটে আসবে, যত খরচা সব ডেবিটে আসবে, ঠিক আছে। তো ধর এখানে লিখো কি, সবার প্রথমে লিখো টু ম্যাটেরিয়ালস, ধরো না কিছু নেই, একদম ইজি জিনিস, টু ম্যাটেরিয়ালস। তো বল না কত ইনপুট ঢেলেছিস, ঠিক আছে তো। কমন ব্যাপার দেখ ভাই, না দেখ না, সাপোজ ধর আমাকে বলেছে আমি ধর 100টা মার্কার পেন তৈরি করতে চাইছি, তাহলে ওকে 100টা মার্কার পেনের জন্য ম্যাটেরিয়াল দিতে হবে, ঠিক আছে তো। এটাও সেরকম, এখানে কি প্রোডাক্ট তৈরি করতে হবে এগুলো কখনো কিছু বলে দেবে, ও বলবে না এই প্রোডাক্ট তৈরি করতে হবে, ও বলে দেবে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, এই প্রোডাক্টটা তৈরি করতে হবে দুটো প্রসেসের মাধ্যমে, বলে দেবে, দুটো হোক তিনটে হোক বলে দেবে। তো আমাকে বলেছে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, সেই প্রোডাক্টটা দুটো প্রসেস মানে এ আর বি এর মাধ্যমে হবে। এর কাজ কমপ্লিট হলে এ বি কে দিয়ে দেবে, বি কাজ কমপ্লিট করবে, ঠিক আছে তো। তো এখানে সেরকমই বলেছি, প্রোডাক্টটা তৈরি করার জন্য আমি কত ম্যাটেরিয়াল ঢেলেছি? 2000 টন ঢেলেছি, ঠিক আছে। তাই দেখ ইউনিটের ঘরে লিখো 2000, বুঝতে পারলি তো, 2000 টন। আমি বলছি একটা অঙ্ক ভালো করে বুঝলে মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক পেরিয়ে যাবে, ম্যাক্সিমাম অঙ্ক পেরিয়ে যাবে, ঠিক আছে তো। আচ্ছা আমি 2000 ইউনিট ম্যাটেরিয়াল ঢেলেছি, তাহলে ইউনিট ঢাললে তো হবে না, তাহলে ম্যাটেরিয়ালের ইউনিট ঢালবো, ম্যাটেরিয়াল তো কিনতে হবে। তো ম্যাটেরিয়াল 1 টন কিনতে কত পড়েছে? দেখ বলেছে 1 টন কিনতে 250 টাকা পড়েছে, তো এখানে লিখে দেবো 2000, এটা 250 টাকা করে হলে রেট কর, ক্যালকুলেট কর, 5 লাখ টাকা। তা বোঝা গেল? তার মানে তুই ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য তুই 5 লাখ টাকার ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছিস, ঠিক আছে। তো ম্যাটেরিয়াল দিলে কি হবে? কাজকর্ম করবে, তো কাজকর্ম করবে কারা? লেবাররা করবে, তাহলে লেবারের পেছনে তো খরচাপাতি হবে। তো কত করে দেখ লেবারের পেছনে খরচাপাতি, দেখ নিচে বলেছে ডাইরেক্ট ওয়েজেস 1,12,000 পেয়েছিস, এখানে লিখো টু ডাইরেক্ট ওয়েজেস 1,12,000। তারপর কি বলেছে আর কি হবে দেখ, তাহলে দেখ ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, মানে আরে এই যে প্রোডাক্টটা তৈরি করব মানে ম্যানুফ্যাকচারিং করব, তার জন্য খরচা হবে তো। তো কোন অঙ্কে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস বলে দেবে, কোন অঙ্কে ওভারহেড বলে দেবে। ওভারহেড নাম তো শুনি, আমরা ওভারহেড হয়ে গেছে। তো এখানে লিখে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 32,000, তাহলে বুঝতে পারলি? হ্যাঁ স্যার, প্রসেস যে করব ডেবিট থেকে সমস্ত খরচা তুলে আসবে। কি কি খরচা আসতে পারে? ম্যাটেরিয়াল আসবে, লেবার আসবে, আর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস এই আসবে। তাহলে লিখে টু ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস কত টাকা? 32,000, তাই তো? হয়ে গেল। এবার দেখি আর কি বলেছে। এত অবধি হলো তিনটে ক্লিয়ার তো, তিনটে মাথায় ঢুকে দিই অঙ্কটা। এবার কি বলেছে, যে যেগুলো হয়ে গেছে বুঝতে পেরেছি। এবার দেখ আমি যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, আমি 2000 ইউনিট দিয়েছি, তা ভাব না আমি 2000 ইউনিট দিলে আলটিমেটলি কি 2000 ইউনিট কি লাস্ট অবধি, দেখ
ইনপুট আর আউটপুটের মধ্যে তো একটা ব্যাপারটা বোঝ, ইনপুট জিনিসটা কি, আউটপুট জিনিসটা কি। আমি 2000 ইউনিট দিয়েছি কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, তা আলটিমেটলি মানে ফাইনাল যখন যে প্রোডাক্টটা বেরোবে তো পুরো 2000 তো নাও বেরোতে পারে, কারণ আমি যখন প্রোডাক্ট ঢালবো মানে তো নষ্টও তো হতে পারে। আমরা যা ইনপুট দিই আলটিমেটলি সেই আউটপুট বেরোয় না। কাজ করতে গেলে রিয়ালিস্টিকে যখন কাজ করবো, বাস্তবে যখন কাজ করবো অনেক ক্ষতি হয়, কাজ করতে গেলে অনেক কিছু লস বেরোতে পারে, অনেক লস হতে পারে। তো আমি 2000 ইউনিট দিয়েছি, মানে 2000 ইউনিটই যে আমার প্রোডাক্টটা বেরিয়ে আসবে এমন নাও হতে পারে। ভাব না আমরা ফান্টা, পেপসি, স্প্রাইট এগুলো যখন তৈরি করবো তো আমি ইনপুট ডাললাম, লাস্টে আউটপুটটাও নাও হতে পারে। আমি 2000 ডাললাম, দেখা গেল 1500 বা 1600 700 হলো। তো এইগুলো তো কি আমার কি হয়ে যায়, লস হয়ে যায়। এই লস গুলোকে বলা হয় নরমাল লস। মানে নরমাল উপায়ে যদি কোনো লস হয় নরমাল লস। আগেও আমরা পড়েছি নরমাল লস জিনিসটা কি। দেখ এখানে নরমাল লস কি বলেছে, দেখ পড়, নরমাল লস ব্র্যাকেটে পার্সেন্টেজ বলেছে 5। প্রসেসে কত পার্সেন্ট নরমাল লস হয়েছে, 5%। তো নরমাল লস কার উপর হয় এটা জেনে রাখতে হবে। সব সময় এটাই হয়, সব সময় এটাই হয়। তুমি যত ইনপুট ঢেলেছো নরমাল লস সবসময় ইনপুটের উপর হয়, ইনপুটের উপর। আমি ইনপুট কত ঢেলেছি, এটা হচ্ছে ইনপুট। আমি 2000 ইউনিট ইনপুট দিয়েছি, তার উপর 5% নরমাল লস হচ্ছে। তো নরমাল লস হলে বল না ইউনিট আলটিমেটলি বেড়ে যাবে না কমে যাবে, কমে যাবে। তো নরমাল লস কোন দিকে লিখবো, অপোজিট সাইডে লিখবো, বুঝতে পারছিস, কমে যাচ্ছে তাই ওই দিকে চলে গেল। তো এখানে লিখবো বাই নরমাল লস, লিখবো বাই নরমাল লস অ্যাকাউন্ট কত, 2000 ইউনিট কে 5% দিয়ে করবো কত, 1000 সরি 100, ঠিক তো। তাহলে 100 ইউনিট নরমাল লস হয়ে গেল, কি 100 নরমাল লস হয়ে গেল। এবার যেটা নরমাল লস হলো এই প্রোডাক্ট গুলো একদম ভেঙে চলে গেল এমন কিছু, তা এটাকে ফেলে দেয় না, এই ভেঙে চলে গেল ফেলে বাইরে ফেলে দিল করে না, ওটাকে চেষ্টা করে মার্কেটে বেচা। হয়তো খুব বড় অ্যামাউন্ট পাবে না, ছোট সীমিত একটা অ্যামাউন্ট পাবে, এটাকে বলা হয় স্ক্র্যাপ। স্ক্র্যাপ শুনেছিস না, দেখবি আমাদের বাড়িতে পেপার টেপার পড়ি, পেপার পড়া হয়ে গেলে পেপার অনেকদিন আগেকার পেপারগুলো থাকলে কি করি আমরা, পেপারগুলো কি করি বেচে দিই, জানিস তো, তাকে ফেরিওয়ালাকে বেচে দিই, ফেরিওয়ালা, ওটাকে স্ক্র্যাপ বলা হয়। দেখবি বাড়িতে অনেক পুরোনো জিনিস থাকলে আমরা যখন ইউজলেস হয়ে যায় কি করি বেচে দিই, এটাকে স্ক্র্যাপ বলে। এবার দেখতে হবে স্ক্র্যাপ কিছু বলেছে কিনা, দেখ এখানে বলেছে, দেখ স্ক্র্যাপ ভ্যালু পার টন 160 টাকা করে, 160 টাকা করে পাওয়া যাবে, 160 টাকা করে, বা অনেক দামই পাওয়া গেছে। 100 × 160 কত হচ্ছে, দেখ নরমাল লস স্ক্র্যাপ কত বলেছে, দেখছি আমি দেখ এখানে যে নরমাল লস লিখলাম না 2000 এর উপর 5%, এখানে একটু কোশ্চেনটা একটু ঠিক করে পড়া হয়নি। এখানে দেখ বলেছিল কি, এই লাইনটা পড়, স্ক্র্যাপ ব্র্যাকেটে কি বলেছিল, পার্সেন্টেজ অফ টোটাল ইনপুট, পার্সেন্টেজ অফ টোটাল ইনপুট 10। তার মানে ইনপুটের উপর নরমাল লস জেনারেলি কার উপর হয়, ইনপুটের উপর চার্জ করতে হয়, ইনপুটের উপর। ইনপুট তো ছিল 2000, বলেছে ইনপুটের উপর 10%, বুঝেছিস তো, স্ক্র্যাপ ইনপুটের উপর 10%, 2000 10% কত হবে, 200, ঠিক আছে। কিন্তু আমরা না দেখে আমরা দেখে নিয়েছিলাম নরমাল ওয়েট লস, নরমাল ওয়েট লসটা কিন্তু নরমাল লস না, ঠিক আছে। নরমাল ওয়েট লসটা নরমাল লস আলাদা, নরমাল ওয়েটে লস হচ্ছে, নরমালি ওয়েটে লস ওটা আলাদা লস, ঠিক আছে। বাট এটা আবার অ্যাবনরমাল লসও নয়, ঠিক আছে। তাহলে কি বললাম, এটা বুঝতে ঠিকই আছে সব, শুধু এই জায়গাটা একটু দেখে নিতে হবে, ভালো করে দেখে নে। স্ক্র্যাপ ব্র্যাকেটে বলেছে টোটাল ইনপুটের উপর এত %, ঠিক আছে। আবার বলেছে স্ক্র্যাপ ভ্যালু পার টন 160, তার মানে এখানে স্ক্র্যাপ বলেছে না টোটাল ইনপুটের উপর এত %, টোটাল ইনপুটের কত %, এটাই হচ্ছে নরমাল লস। তো এটা ঠিক আছে, 200 × 160 কর, কত হচ্ছে দেখ 32,000। ঠিক আছে, এবার ওয়েট লসটা কর, ইউনিট করি আমি বাই ওয়েট লস। ওয়েট লস কত বলেছে দেখ, ওয়েট লস কত বলেছে, বলেছে ওয়েট লস বলেছে দেখ 5%, তাহলে 2000 এর 5% কত হবে, 100 হবে। এইগুলো কিছু করতে হবে না, যে ওয়েট লস হয়েছে এর রেজাল্টে কি কোনো টাকা পয়সা পাওয়া যায়, ওয়েট লস হয়েছে। দেখবি তোরা দেখেছিস না জানি না, কর্পূর দেখবি ঘরে যদি রেখে দিস, বা ধর ন্যাপথলি, ঠিক আছে, তো জামা কাপড় যখন রেখে দিস, যখন যেই ওয়েট নিয়ে এসছিলি
যখন অনেক দিন পর দেখিস না ওয়েটটা লস হয়ে যায়, তখন দেখবি সর্ষের তেল তুই যদি রেখে দিস কখনো দেখবি ওয়েট অনেক সময় কমে যায়। ঠিক আছে, এগুলো হয়, তো এইগুলোকে বলে ওয়েট লস। ঠিক আছে, ওয়েট লস হচ্ছে। তো বোঝা গেল এটা কি বললাম। নেক্সট কি বলেছে, দেখ এবার দেখতে হবে আর কি বলেছে। হয়ে গেল ডাইরেক্ট ওয়েজে সব হয়ে গেছে। এবার আউটপুট বলে দেখ, এখানে আউটপুট বলে একটা কথা বলেছে, দেখেছিস আউটপুট কত বলেছে? প্রসেসের আউটপুট 1660। প্রসেস এর, আমরা কোন প্রসেসে আছি এখন? এতে আছি। প্রসেস এর যেটা আউটপুট হবে সেটা কোথায় চলে যাবে? প্রসেসের আউটপুট দেখ, প্রসেস এ আমরা যখন প্রসেসিং করছি এতে ম্যাটেরিয়াল ইনপুট করেছি, ওর যে আউটপুটটা বেরোবে, ওর যে ফাইনাল যে আউটপুট বেরোবে, ওর যে ফাইনাল আউটপুটটা বেরোবে, ঠিক আছে, সেই আউটপুটটা কাকে দিয়ে দেবে? এই আউটপুটটা দেখ চলে যাবে, দেখা যাচ্ছে আউটপুটটা কি হবে? বাই ইনটু প্রসেস বি। মানে বুঝতে পারলি কি বললাম? প্রসেস এর যে আউটপুট থাকবে সেটা প্রসেস বি। এখন তুই বলতে পারিস স্যার প্রসেস বি যদি আউটপুট দেয় সেটা কোথায় যাবে? কারণ এইখানে যে প্রোডাক্টটা তৈরি হবে কটা প্রসেসের মাধ্যমে কমপ্লিট হবে? দুটো, এ আর বি। তা প্রসেসের আউটপুট তো বিতে চলে গেল, কিন্তু প্রসেস বি আউটপুট সি কি বলেছে? না, সেক্ষেত্রে ফিনিশড হয়ে গেছে, তখন হয়ে যাবে ফিনিশড। এগুলো পড়েছিলাম কিন্তু আগে না। তাহলে কত হচ্ছে এটা? 1660 বলেছে। ঠিক আছে, এবার দেখ একটু ক্যালকুলেট করে দেখ, এখানে ক্যালকুলেট করে দেখ কত টোটাল ইউনিট 2000, এখানে টোটাল ইউনিট 2000। হ্যাঁ, কত হচ্ছে? ব্যাংক কত? অ্যামাউন্ট না, আমি ইউনিটটা বলেছি। 40 হচ্ছে, 40। এদিক টাকা, এই তোরা এই দিক টাকা, পরের দিকে টাকা বুঝতে হবে। ও একটা অ্যাবনরমাল লস বলে তোরা বুঝতে পারলি কিনা দেখ, দেখ না তুই একটু চিন্তা ভাবনা করে, আমি মুভি দেখাচ্ছি দেখ। দেখ এখানে দেখাচ্ছি, না দেখালো হয়। ইনপুট, আমার ইনপুট কত দিয়েছিলাম বলতে পারবি? 2000। ঠিক আছে, তো নরমাল লস কত হয়েছে? 300 ঢেলে দিলাম, তাহলে কত রইল? 1700। এটা হচ্ছে এক্সপেক্টেড আউটপুট। এক্সপেক্টেড এই আউটপুটটা তুই এক্সপেক্ট করেছিলি এর টাকা। আমি ইনপুট দিয়েছিলাম 2000, 300 নরমাল লস হয়ে গেছে। আমি এক্সপেক্ট করেছি আমার 1700 বেরোবে, 1700 আউটপুট বেরোবে, কিন্তু ফাইনালি 1700 আউটপুট বেরিয়েছে? অ্যাকচুয়াল আউটপুট কত বেরিয়েছে? অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে? 1660। তাহলে কতগুলো আউটপুট কম বেরোলো তুই বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে বুঝতে পারছিস না? দেখ আমি এক্সপেক্ট করেছিলাম আমার এত বেরোবে, ফাইনাল এতটা প্রোডাক্ট বেরোবে, কিন্তু আলটিমেটলি কি এতটা বেরিয়েছে? না। কত বেরিয়েছে? 1660। মানে আমি যা ভেবেছিলাম তার চেয়ে কম বেরিয়েছে। তাহলে আমার লস হলো, হ্যাঁ কি না? লসই তো হলো। তো কতগুলো লস হয়? 40। এই লসটাকে বলা হয় অ্যাবনরমাল লস। এই লসটাকে বলা হয় অ্যাবনরমাল লস। ঠিক আছে, তো কথা বল কি বলা হয়? নরমাল লসের টাকাটা আমি কাস্টমার থেকে নিতে পারি, কিন্তু অ্যাবনরমাল লসের টাকাটা কাস্টমার থেকে নেওয়া যায় না। ঠিক আছে, এখানে দেখ, এখানে কি লিখবো? বাই অ্যাবনরমাল লস। ঠিক আছে, বুঝতে পারলি তো? এবার প্রশ্ন হলো এর একটা রেট দরকার, আমার রেট, এর একটা রেট দরকার। স্যার কি করে বের করবো? শেখাচ্ছি রেটটা কি করে বের করবো, শেখাচ্ছি। দেখে লেখাচ্ছি কস্ট পার ইউনিট। এই ওয়ার্কপিস করতে পারিস, কারণ আমার ভিডিও যদি অঙ্কগুলো দেখে যাবে এইভাবে করিয়েছি, ভিডিওতে এইভাবে করানো আছে। কস্ট পার ইউনিট বের করার নিয়ম কি করে বের করতে হয়? কস্ট পার ইউনিটটা শিখিয়ে দিচ্ছি কি করে বের করতে হয়। দেখ কি করে বের করতে শিখিয়ে দিচ্ছি। নিয়ম কি? টোটাল অ্যামাউন্ট বের কর। তাহলে সবার প্রথমে আমি টোটাল অ্যামাউন্ট বের কর। টোটালটা কর, এই 6,44,000 টোটাল অ্যামাউন্ট, তাই না? বললাম টোটাল 6,44,000। ঘাবড়াবি না, ভালো করে দেখে নে, একবার দেখলে মনে পড়ে যাবে। কোনোদিন আর প্রতিটা অঙ্কে প্রসেস করতে গেলে এইভাবে করতে হয়। কষ্ট করে টোটাল কত? 6,44,000। আমি এখানে লিখলাম টোটালটা এখানে করলাম 6,44,000। তাহলে কি মাইনাস করতে হয় এর থেকে? দেখ এই যে নরমাল লসের যে টাকাটা পাওয়া গেছে, মানে 200 ইউনিট তো নরমাল লস হয়েছিল, তার থেকে কতটা টাকা তুই পেয়েছিস? রিয়ালাইজ করেছিস কত টাকা? 32,000 টাকা। তাহলে এই টাকা তো লস হয়নি, বুঝতে পারছিস তো? টোটাল খরচ করেছিস 6,44,000, তার মধ্যে 32,000 টাকা পেয়ে গেছিস, বুঝতে পারছিস?
এখন আমি বললাম 6,44,000 খরচ করেছি। এখন তুই বলিস স্যার আপনি তো 32,000 টাকা পেয়ে গেছেন, তাহলে কি 32,000 টাকাই খরচ হয়েছে? না, তাহলে আমার কি টোটাল কি 6,44,000 খরচ হয়েছে? বুঝতে পারছিস কি বললাম? ধর আমি 10 টাকা খরচ করেছি, কিন্তু 2 টাকা আবার পেয়ে গেছি, তাহলে আলটিমেটলি খরচ করলাম কত? 8 টাকা। 6,44,000 থেকে 32টা বাদ দিই, হয়ে গেল। এইবার আমি ইনপুট ঢেলেছিলাম কত? ইনপুট দিয়েছিলাম কত? 2,000। তাহলে এখানে লিখবো যতটা ইনপুট ঢেলেছিলাম, ঠিক আছে? তো যতটা ইনপুট ঢেলেছিলাম ঠিক ততটাই কি আমার বেরিয়েছে মাল? না, বেরোয়নি। তাহলে এটা আমাকে ঠিক করে করতে হবে, বুঝতে পারছিস তো? এটা তাহলে ফর্মুলার উপরে লিখে নেবে, তাহলে আমি এটা বলছি। তো উপরে ফর্মুলাটা কি লিখবি? এটাকে লিখবি টোটাল কস্ট, টোটাল কস্ট মাইনাস কি লিখবো? এটাকে লিখবি স্ক্র্যাপ, লিখতে পারি স্ক্র্যাপ, ঠিক আছে, ডিভাইড বাই ইনপুট মাইনাস নরমাল কস্ট। 300 पर ক্যালকুলেট করে দেখতে কত বেরোচ্ছে? ক্যালকুলেট করে দেখ কত বেরোচ্ছে? 360। বুঝতে পারিস তো? এই দেখ, তোরা কিন্তু ঘাবড়ে যাস না, এই জিনিসটা বোঝার চেষ্টা কর, কিন্তু ঘাবড়াবি না। এই যে ওয়েট লস, এটাও এক ধরনের নরমাল লস। শুনছিস কি বলছিস? শুনছিস? ওয়েট লসটাও কিন্তু এক ধরনের নরমাল লস। আমি আগেও বললাম ওয়েট লস কি নরমাল লস। তাহলে টোটাল নরমাল লস কত? 300। আমি এই নরমাল লসের স্ক্র্যাপ পেয়েছি, কিন্তু এইটার কোনো স্ক্র্যাপ পাইনি। কি করে স্ক্র্যাপ পাবো? আরে ওয়েট লস হয়ে গেলে তার কি মার্কেটে বেচবো? বুঝতে পারছিস তো? তো ধর এটা করে কত বলি তুই? 360। তাহলে এখানে লিখে দিলাম 360, বুঝছিস তো? তার মানে আমার যে প্রসেস এর যে কস্ট পার ইউনিট করে 360, তাই তো? এইটাই হচ্ছে 360, এখানে বসবে, আবার এটাই এখানে বসবে, বুঝতে পারলি? তার মানে আমরা যে কস্ট পার ইউনিট যেটা ক্যালকুলেট করি, শুনছিস তো? কস্ট পার ইউনিট যেটা ক্যালকুলেট করি, সেটা কার কস্ট পার ইউনিট? নেক্সট প্রসেসের কস্ট পার ইউনিট আর অ্যাবনরমাল লসের কস্ট পার ইউনিট মাল্টিপ্লাই করে দে, তাহলে প্রসেস এই কমপ্লিট হয়ে যাবে। কত কত কি দিতে হবে? 5,97,600 আর 14,400। আচ্ছা, টোটাল কত হচ্ছে? 6,44,000 হয়ে গেল। দেখ, এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, বুঝতে পারলি তো? খুব কঠিন অঙ্ক ছিল না। হ্যাঁ, অনেকে একটু ঘাবড়ে যাবে, কোন জায়গাটায় ঘাবড়ে যাবে? এই দুটো জায়গায় একটু প্রবলেম হয়ে যাবে, একটু দেখে নিতে হবে। কিছু ছিল না অঙ্কটার মধ্যে কিন্তু। দেখ, এবার প্রসেস বি করবো, ইজি, কোনো টাফ না, করছি প্রসেস বি। নেক্সট, হ্যাঁ, তাহলে প্রসেস এ তো হয়ে গেল, প্রসেস বি করব। শুন ভালো করে দেখে নে, কিন্তু বারবার তো একটা কথাই বলছি ভাই, একটা অঙ্ক যদি ভালো করে দেখিস, এই প্যাটার্নের প্রসেস যত করবে সব পেয়ে যাবি। একটা অঙ্ক ভালো করে করতে হবে, একটা অঙ্ক, এবং একটা অঙ্ক পড়ানোর পর ওই অঙ্কটা ভালো করে দেখবি, বা পারলে ওই অঙ্কটাই আরেকবার করবি। যে কোনো অঙ্ক পারবি করতে, যদি না পারিস তখন বলে পারছি না, এরকম হবে না, এরকম হবে না, পারবি না, মানে এরকম প্যাটার্নই কোশ্চেন সেট হবে। তো দেখ না, আমি কি বললাম? প্রসেস এ থেকে যেটা কমপ্লিট হবে, যে আউটপুট বেরোবে, এটা কোথায় চলে যাবে? প্রসেস বি তে চলে যাবে। তার মানে আমি কি বলতে পারি? প্রসেস এর যেটা আউটপুট, প্রসেস এর যেটা আউটপুট, সেটা প্রসেস বি ইনপুট বলতে পারি কি পারি না? তাহলে এখানে বাই প্রসেস বি হয়েছে, ছোটবেলায় তো লেখা শিখেছি 11 থেকে। প্রসেস এ অ্যাকাউন্টে টেইনে বাই প্রসেস বি, তাহলে প্রসেস বি অ্যাকাউন্টে কোন দিকে আসবে? ডেবিটে বসবে টু প্রসেসে। তো সোজা জিনিস, এখানে লেখ টু প্রসেসে, আমার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হবে। টু প্রসেস এ অ্যাকাউন্ট কত কত বলেছে দেখে দেখে, 1660, 360 আর 5,97,600। কোন সমস্যা আছে এখানে? ভালো করে বারবার বলছি প্রসেসটা করে নিবি। আরে যদি সময় পাস আজকে বা কালকে, এটা করে নিবি, এই টাইপের অঙ্ক আরেকবার করে নিবি, বা পারলে এই অঙ্কটাই আরেকবার করে নিবি। ঠিক আছে তো? হয়ে গেল। তারপর কি বলেছে? দেখ, আমি প্রসেস বি করছি, প্রসেস এ যে ইনফরমেশন দিয়ে ওইদিকে তাকানো দরকার, প্রসেস বি দিকে দেখ। সবার প্রথমে পর কি লেখা ছিল? ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউসড, মানে প্রসেস বি তেও কিছু ইউনিট ঢেলেছি, ইনপুট দিয়েছি। কত ইনপুট দিয়েছি? 140। তাহলে ইউনিটে 140 বসিয়ে দে। তাহলে কি লিখবো? লেখ টু ম্যাটেরিয়ালস। রেট কত করে ছিল বল? স্যার রেট তো এখানে দেখতে পাচ্ছি 400 টাকা করে, তাহলে এখানে লেখ 400।
তো কর গুণ কর 140 ইনটু 400 56,000 হয়ে গেল। তারপর কি ছিল ডাইরেক্ট ওয়েজেস কত ছিল 40,000 টাকা। এই চ্যাপ্টারে আরেকটা টপিক আছে ইন্টার প্রসেস প্রফিট, তাই না? যখন ইন্টার প্রসেস প্রফিট দেখবি না এ তো কত কিছু মাথায় রাখতে, ইন্টার প্রসেস প্রফিট এর চেয়েও সোজা, এ এত সোজা। আর ইন্টার প্রসেস বেশি অঙ্ক নেই, দুটোই অঙ্ক আছে। দুটো অঙ্ক করলে আর কিছু করতে হয় না, দুটো অঙ্ক করলে আর কিচ্ছু অঙ্ক করতে হবে না, এই দুটোর মধ্যেই অঙ্ক আসবে। না না ইন্টার প্রসেস প্রফিট কি বলছি, এটা 2018 সালে এসেছিল আর 2019 এ ইন্টার প্রসেস প্রফিট এসেছে, তার মানে কি অল্টারনেটিভ ওয়েতে আসে। বললে বুঝতে পারছো, ওরকম না যে ওটা আসে না, এইসব ভুলভাল ধারণা করবি না, সবই আসে, ঠিক আছে তো? তো ডাইরেক্ট ওয়েজেস কত 40,000 লিখে দিলাম। তারপর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 21,000 লিখ 2 ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস 21,000 হয়ে গেল, কমপ্লিট। এবার দেখ না আগেরটা যেমন বলেছিল লস, নরমাল লস, এখানে কি বলেছে, এখানে নরমাল ওয়েট লস বলতে 5%, তাহলে এখানে দেখো একই রকম বাই ওয়েট লস, বাই ওয়েট লস একটু আসছে 5%। তো ওয়েট লস কার উপর হবে, ইনপুটের উপর হবে। বলতে পারবি এখানে ইনপুট কত ছিল? হ্যাঁ তাহলে ইনপুটটা কত ছিল একবার দেখে নিই। কত পার্সেন্ট বলেছিল নরমাল ওয়েট লস 5%, তাহলে 1800 5% করলে কত হচ্ছে 90। দেখ এখানে ইনপুট বলতে কোনটাকে বোঝায়, দেখ ইনপুট বলতে দুটো, এই দুটো তো টোটাল ইনপুট, এই দুটোকে মেলালে ইনপুট হয়। তাহলে এখানে দেখিয়ে দিই যদি ভুলে যাস 1660 যোগ 140 হয়ে যেতে হবে, তার 5% কত 90। এর তো কিছুই পাবো না, নরমাল ওয়েট লসে কিচ্ছু পাবে না। তারপর কি ছিল দেখ পর কোশ্চেন পর বলেছিল the scrap ব্যাকেটে পার্সেন্ট অফ টোটাল ইনপুট, মানে টোটাল ইনপুটের 10%, মানে এই 1800 10% কত হবে 180। তাহলে এখানে লিখব বাই নরমাল লস 1800 10% 180। এবার যদি বলি স্যার 1800 কি করে হলো, আরে এইটা আমি আর লিখলাম না, কিন্তু যোগ করতে 1800 হয়েছে, যদি যোগ করতে 1800 হয়েছে 18 10% 180। এবার দেখতে হবে কোনো স্ক্র্যাপ পাওয়া গেছে কিনা। স্যার হ্যাঁ তো স্যার স্ক্র্যাপ পাওয়া গেছে 400 টাকা করে, তাহলে 180 ইনটু 400 কত হচ্ছে 72,000 হয়ে গেল। আচ্ছা এত কি ক্লিয়ার তো? এবার অ্যাকচুয়াল আউটপুট বলেছে অঙ্কে, হ্যাঁ বলেছে 1560, তাই অ্যাকচুয়াল আউটপুট কোথায় যাবে, এখানেই তো লিখবো। দেখ না দেখ ঘাবড়াবি না কোনো, প্রসেস এ এর আউটপুট চলে গেছে প্রসেস বি, তাহলে প্রসেস বি এর আউটপুট বলেছিল ফিনিশ স্টক, ফিনিশ স্টক মাথায় রাখবে। স্যার কেন ফিনিশ স্টক কি করে বুঝলেন, আরে বলেই ছিল এই প্রোডাক্টটা দুটো প্রসেসে শেষ হবে, যদি বলতো না স্যার তিনটে বারে শেষ হবে তখন স্যার লিখতাম বাই প্রসেস। এই তো ব্যাপার, আর কিছু নেই ওদের মধ্যে, কিছু নেই। লিখবো বাই ফিনিশ স্টক কত বলেছিল বল, ইউনিট 1560, ঠিক তো? দেখ আমি একটু করছি এখানে, পরে নেই মুছে দেবো, পরে নেই মুছে দেবো। আচ্ছা এখানে করছি রাফ ওয়ার্কিংস, বা তোরা এইটা করছি যত জায়গা লেগে তার নিচে ওয়ার্কিংস কর, কি লিখবো ওয়ার্কিংসটা, ওই যে ওটা মনে করছে ইনপুট মাইনাস নরমাল লস করে কি লিখবো, এক্সপেক্টেড আউটপুট মাইনাস কি করব অ্যাকচুয়াল আউটপুট করব, করে দেখবো লস না গেইন, বুঝতে পারছিস তো? তো দেখ আমি এখানে রাফ করছি, ম্যান্ডেটরি না, স্টুডেন্টের মাথার মধ্যে ঢোকানোর জন্য ম্যান্ডেটরি, না করলে কোনো ব্যাপার না। আমি পড়লাম এটা, ঠিক আছে তো? এখানে লিখছি ইনপুট, ইনপুট কত, ইনপুট কত বলতে পারবি, এই দুটো মেলাতে হবে তাই তো, 1800 মাইনাস নরমাল লস একবারে করে দে, একবারে করলে কত হবে 180 আর 90 270, 1530 হচ্ছে, এটাকে কি বলে এক্সপেক্টেড আউটপুট, ঠিক আছে? এবার করব অ্যাকচুয়াল আউটপুট কত বলেছে 1560। ভাব চিন্তা ভাবনা কর, আমি ভেবেছিলাম আমার এতগুলো মাল বেরোবে 1530, বুঝতে পারছিস তো? বেরিয়ে গেল 1560, 30টা বেশি বেরিয়ে গেল। এই যে 30টা বেশি বেরিয়ে গেলে 30টা বেশি বেরোনোটাকে কি বলে সেটা বলবে চ্যাপ্টারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে যায় কি জানি, এটাকে বলে বাই প্রোডাক্ট জয়েন্ট প্রোডাক্ট। তোরা নাম শুনেছিস কিনা জানি না, এটা শিখবি, ফোর্থ সেমিস্টারে একটা চ্যাপ্টার শিখবি
জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, কো প্রোডাক্ট। কি হয় তোরা অ্যাপেল জুস দেখেছিস তো? ওটা ওই ফোর্থ সেমিস্টারে গিয়ে শিখবি অ্যাপেল জুস। অ্যাপেল জুসটা কি করে? অ্যাপেল দিয়ে অ্যাপেল জুস করতে হয়। অ্যাপেলের যে সাদা পোরশনটা থাকে ওখান দিয়ে অ্যাপেল জুস বেরোয়, ওটা হয়ে যায় মেইন প্রোডাক্ট। বুঝতে পারছো? ওটা যে মেইন প্রোডাক্ট। কিন্তু অ্যাপেলের যে জুসের যে স্কিনটা পড়ে থাকে না অ্যাপেলের, ওই যে লাল লাল পোরশনটা, ওটাও কিন্তু যখন জুসটা করা হয়ে যাবে না তারপরে ওই স্কিনটাও বেরিয়ে আসবে, ওটাকে বলা হয় বাই প্রোডাক্ট। ফেলা যাবে না কিছু। তারপর হচ্ছে তো ধর এই যে সরষের তেল তৈরি হয়, জানিস সরষের তেল কি দিয়ে তৈরি হয়? সরিষা দিয়ে তৈরি হয়। তো সরষের তেল, যদি সরষের তেলটা হয়ে গেল সরিষা থেকে যায়, সরিষাটা কোনো কাজে লেগে যায়, ওইগুলোকে বলে বাই প্রোডাক্ট। এরকম অনেক কিছু আছে। যেমন আমরা আখ দিয়ে কি তৈরি হয়? চিনি তৈরি হয়। তারপর কি হয় জানিস তো? সুগার বাল্ক হয়, সরি সুগার কিউব হয়। সুগার কিউব দেখবি কেএফসি না, ধর সিসিডি তে খেতে গেলে, চা খেতে গেলে ওরা জানে না কে কতটা চা বা কফির সঙ্গে চিনি দেবে, এরকম একটা টিউব টাইপের দেবে, কিউব বুঝিস তো? ওইগুলো বেরোয়। তাহলে বুঝতে পারছিস তো? তো এক্সট্রা বেরিয়ে যাচ্ছে, মানে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি না, প্রোডাক্টের সঙ্গে এক্সট্রা কিছু বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় বাই প্রোডাক্ট। ঠিক আছে? কিন্তু এটাতে কোম্পানি লাভই হয়ে গেল আলটিমেটলি, এই জন্য এটাকে বলা হয় কি? অ্যাবনর্মাল গেইন। তাহলে বুঝতে পারলি তো? এই যে এখানে 30 বেরিয়ে গেল, এটা কি বলে? 30। এই কথা বলছিস কেন? এই যে 30 বেরিয়ে গেল, এটা তো অ্যাবনর্মাল গেইন হয়ে গেল। তো বল না, আগের অঙ্কটা অ্যাবনর্মাল লস তো এই দিকে লিখলাম, তাহলে গেইন হলে কোন দিকে লিখব? ডেবিট দিকে। ডেবিট দিকে থেকে লিখলে টু অ্যাবনর্মাল গেইন। ঠিক আছে? ডেবিট দিকে লিখবো টু অ্যাবনর্মাল গেইন। ঠিক আছে? এবার ভ্যালুটা বের করব। এটা দরকার আছে লোক, একটা কি দরকার নেই তো, এটা বুঝে দিচ্ছিল। কর ওয়ার্কিংস করতে হবে। কি করব? কস্ট পার ইউনিট। এই কথা বলিস না, আবার কথা বলছিস কেন? কস্ট পার ইউনিট বের করব। কি করে বের করব? ফর্মুলা লেখা দরকার নেই, ফর্মুলা বারবার লেখা দরকার নেই। কি করে করব দেখ, দেখতে পাচ্ছিস তো? কি করব? কি করে করেছিলাম আগেরটা বল? এই অ্যামাউন্টে টোটাল করেছিলাম। কেমন টোটাল হয়? 1 2 3 4 করে দেখ তো কত হচ্ছে? 7,27,200। কোনটা? এই 1 2 3 4 চারটি যোগ করে দাও। আচ্ছা দাদা 7,14,000। তার থেকে এই 72,000 টাকা বাদ দেবো। 7,14,600 থেকে 600 তো হবে, 600 আছে এক্সট্রা। ঠিক আছে? বুঝলি তো? এই টোটাল অ্যামাউন্টটা করলাম, তার থেকে কি করব? আরে উপরে কি হয় জানিস তো? উপরে হয় অ্যামাউন্ট, নিচে হয় ইউনিট। তাহলে অ্যামাউন্ট কোনটা? এই টোটাল অ্যামাউন্টটা কাছ থেকে 72,000 টাকা দিয়ে দিলাম, আর নিচে ইউনিট হবে, মানে টোটাল কত? 1800। 1800 থেকে কত বাদ দেবো? 270। পরে বলতে কত হচ্ছে? হ্যাঁ ক্যালকুলেট করেছিস? পরে বল কত হচ্ছে? 420। ঠিক, এখানে লিখো 420। সেই 420টা আচ্ছা অ্যাবনর্মাল গেইন কত হয়েছিল? 30 বলেছিলাম, ইউনিট এখানে 30, এখানে 420 কর গুণ কর। এটা 6,600, 12,600। আর ওই সাইডে 6,55,200 টোটাল করে দিন। টোটাল কর 7,27,200 তাই তো? লাখ 27,200। টোটাল ইউনিট হচ্ছে 1830 তাই তো? এত কি হলো? এরপরে বাকি এই তিনটে অ্যাকাউন্ট করে দেবো। এটা হচ্ছে মেইন। এটা যে এইগুলো যে বুঝবে সেই তিনটে অ্যাকাউন্ট করে ফেলতে পারবে, এটা যে বুঝবে সেই তিনটে অ্যাকাউন্ট করতে পারবে। ঠিক আছে তো? এই দেখ শোন, নরমাল লস, এই তিনটে অ্যাকাউন্ট বাকি ছিল। নরমাল লস, অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেইন। তো নরমাল লস ছোটবেলায় লেজার বসে শিখেছি, লেজার বসে কি করছে দেখ। আমি এই কথা বলছি মন দিয়ে শোন। প্রসেস এ অ্যাকাউন্টের দিকে তাকা, প্রসেস এ অ্যাকাউন্টের দিকে তাকা। ক্রেডিট দিকে দেখ, লেখা ছিল বাই নরমাল লস, দেখেছিস? লেখা ছিল বাই নরমাল লস। কি লেখা ছিল? 200 ইউনিট লেখা ছিল। 200 ইউনিট 160 টাকা করে 32,000, তাই তো? তাহলে 200 ইউনিট 160 টাকা করে 32,000 লিখে দে। কি লিখবো? কি লেখা ছিল? কি লেখা ছিল বল না?
প্রসেস এ অ্যাকাউন্টের ক্রেডিটে ছিল বাই নরমাল লস, তার নরমাল লসের ডেবিটে বসবে, কি বসবে টু প্রসেস এ অ্যাকাউন্ট। আরে এইটুকু ছোট্ট জিনিস, টু প্রসেস এ অ্যাকাউন্ট। কত বললাম বল, কত বললাম 200 ইউনিট 160 টাকা করে 32,000। এবার প্রসেস বি অ্যাকাউন্টের দিকে তাকা বি অ্যাকাউন্টের দিকে তাকা, সবাই তাকা। কি লেখা ছিল ক্রেডিট দিকে লেখা ছিল বাই নরমাল লস লেখা ছিল, কি লেখা ছিল বাই নরমাল লস স্যার 180 ইউনিট 400 টাকা করে, তাহলে 180 ইউনিট 400 টাকা করে কত 72,000 টাকা। তাহলে এটা কি টু প্রসেস বি? কোন ডাউট আছে এখানে? জাস্ট লেজার পোস্টিং করেছি, ভালো করে বোঝ। কিন্তু দেখ তোর পরীক্ষায় যে অঙ্ক আসবে না, তুই ভাবিস না কিন্তু প্রসেস এ আর প্রসেস বি করা মানে হয়ে গেল না, তোকে এইগুলোও করতে হবে, কিন্তু এইগুলোও দেবে। তাহলে এটা বুঝছিস তো, নরমাল লসে জিরো পোস্টিং করতে পারবি। এইবার বল এই যে 200 ইউনিট তো তোর নরমাল লস হলো, কিন্তু 200 ইউনিট কি সত্যি পুরোপুরি লস হয়েছে? কিছু কি টাকা পেয়েছিস কি পাসনি? কিছু স্ক্র্যাপ পেয়েছিস মনে পড়ছে? মনে পড়ছে দেখ প্রসেস এ অ্যাকাউন্টের দিকে তাকা, আবার যা প্রসেস এ অ্যাকাউন্ট যেখানে 200 ইউনিট নরমাল লস ছিল না, ওর ব্যাকেটে একটা স্ক্র্যাপ রেট ছিল, পেয়েছিস খুঁজে দেখ 200 ইউনিট। পেয়েছিস? পাচ্ছিস না? বুঝে হেল্প করে দেবে। দেখ না পেলে আমি হেল্প করছি, শোন প্রসেস এ অ্যাকাউন্টের ডেট দিয়ে কি লেখা ছিল? এটাই ছিল 200 ইউনিট নরমাল লস, 160 টাকা স্ক্র্যাপ পেয়েছিল, তার মানে পুরো টাকা তুই পেয়ে গেছিস। এখানে কি লিখবো দেখ, এই টাকাটা রিয়ালাইজ করছিস স্ক্র্যাপ, তাহলে কি লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে পুরোটাই তুই রিয়ালাইজ করতে পেরেছিস। 200 ইউনিট 160 টাকা করে 32,000। এতে কোনো কোশ্চেন থাকলে করতে পারিস, কোনো কোশ্চেন থাকা উচিত না এখানে। আমার প্রসেস এতে যে লস হয়েছিল নরমাল লস, পুরোটাই তো রিকভার করে ফেলেছি, পুরো টাকাই পেয়েছি, কোনো টাকা রাখিনি, ঠিক আছে। কিন্তু প্রসেস বিতে ঝামেলা হয়েছে, প্রসেস বিতেই ঝামেলা হয়েছে। প্রসেস বিতে যে 180 ইউনিট নরমাল লস হয়েছিল, পুরো স্ক্র্যাপের টাকা পাইনি, তাই তো। দেখ এখানে বোঝাচ্ছি কেন পাইনি। ওখানে দেখ একটা প্রসেস বিতে দেখ একটা অ্যাবনরমাল গেইন হয়েছিল, দেখেছিস? প্রসেস বিতে অ্যাবনরমাল গেইন হয়েছিল তো। আচ্ছা আগে একটু অ্যাবনরমাল গেইনটা বুঝিয়ে দিই, নাহলে অসুবিধা হবে। আমি এখন দেখ এখানে প্রসেস এটা করলাম তো এই দেখ এটা লিখে দিই প্রসেস এ, এটা প্রসেস এর টাকা। প্রসেস বি তো 180 ইউনিট হয়েছে, এটা আমি পরে করব, তার আগে কেন করব না, আগে গেইনটা করে তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো গেইনটা কি বলেছিল, কোথায় গেইন হয়েছিল? প্রসেস বি তে। কি ছিল প্রসেস বি অ্যাকাউন্টে? দেখ ডেবিটে লেখা ছিল টু অ্যাবনরমাল গেইন, দেখেছিস? কি ছিল 30। প্রসেস বি ডেবিটে ছিল গেইন, তাহলে গেইনের কোন দিক হবে? ক্রেডিট। লেখ বাই প্রসেস বি, লেখ বাই প্রসেস বি কত 30 ইউনিট কত করে 420 কিছু একটা বেরিয়েছিল 420 12,600। আমি ভিডিওতে আগেও বলেছিলাম, অ্যাবনরমাল গেইন কার সাথে অ্যাডজাস্ট করতে জানিস? নরমাল লসের সাথে। অ্যাবনরমাল গেইন কার সাথে অ্যাডজাস্ট করব? নরমাল লসের সাথে। তাহলে এখানে লেখ অ্যাডজাস্ট করব, অপোজিট সাইডে লেখ অ্যাবনরমাল গেইন কার সাথে অ্যাডজাস্ট করতে হয় মনে রাখতে হবে, নরমাল লস। তাহলে এখানে লেখ টু নরমাল লস। কতগুলো অ্যাডজাস্ট করে দেখে নে, বুঝিয়ে দিচ্ছি। 30টা ইউনিট অ্যাডজাস্ট করব, যতগুলো তোর অ্যাবনরমাল গেইন হয় ততগুলোই অ্যাডজাস্ট করবি, 30টা ইউনিট অ্যাডজাস্ট করবি। স্যার রেটে কত লিখবো? ভালো করে শোন। প্রসেস বি স্ক্র্যাপ রেট কত করেছিল? 400। তাহলে 30 ইনটু 400 কত হলো? 12,000। রইল কত? শর্ট করছে কত? 600 টাকা। এটা যেটা বেরোবে, এখানে যেটা ব্যালেন্স বেরোবে সেটা কস্টিং পিএল দিয়ে লিখবে। 12,600 দেখে নিন। এনি ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। বারবার প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না। তাহলে কি বললাম দেখ, একটা করে ভাব। আমি কিন্তু পুরো মেলাইনি এখনো। আমি আবার প্রথম দিয়ে বলছি, এটা হয় এত অবধি টুকে নে, কারণ আমার প্রথম দিয়ে বলছি সুবিধা হবে, ভুলবি না কিন্তু। আমার কটা প্রসেস ছিল? প্রসেস এ আর প্রসেস বি ছিল। তাহলে সবার প্রথম প্রসেস এ অ্যাকাউন্টের ক্রেডিট ছিল বাই নরমাল লস, এটা কি টু প্রসেস এ বলে। প্রসেস বি তে কি ছিল? বাই নরমাল লস, লিখে দিলাম এটা। এইবার আমাকে দেখতে হবে এই দুটো প্রসেসের মধ্যে কোনটায় গেইন আছে। বিতে গেইন আছে, তাই আমি বিটাতে একটা স্টপ রেখেছি। তাহলে প্রসেস এর টাকা পুরোটাই পেয়ে গেছি, এইটা দেখে বসিয়ে দিয়েছি। প্রসেস বি এখন কেন লিখতে পারলাম না? গেইন ছিল, তাহলে সঙ্গে আমি গেইন অ্যাকাউন্টটা করে দেব। গেইন ওখানে ছিল বি অ্যাকাউন্টে ডেবিট ছিল টু অ্যাবনরমাল গেইন, দেখে বসিয়েছি পাই বলে। অ্যাবনরমাল গেইন কার সাথে অ্যাডজাস্ট করতে হয়? নরমাল লসের সাথে। এখানে টু নরমাল লস 30 ইউনিট, স্যার এই 400 টাকা বাদ দিয়ে আসলো।
দেখতে হবে প্রসেস বির স্ক্র্যাপ কত ছিল। স্ক্র্যাপ 400 টাকা, 12,000 টাকা হয়ে গেল। ব্যালেন্স করলাম, ব্যালেন্সটা ক্লিয়ারলি মিলে গেল, হয়ে গেল। তাহলে দেখ পোস্টিং করে এবার গেনের ডেবিটে নরমাল লস, তাহলে নরমাল লসে কোন দিক যাবে? ক্রেডিটে লেখ বাই অ্যাবনরমাল গেন, ক্রেডিটে লেখ বাই অ্যাবনরমাল গেন। কত টাকা বল? 30 400 12,000, 30 400 12,000। এটা ক্লিয়ার করে দিচ্ছি, কোন আপনি দেখ আমার প্রসেস বি তে কত নরমাল লস ছিল বল? আরে দেখতে পাচ্ছিস না কত ছিল? 180 ইউনিট নরমাল লস ছিল। তার মানে তুই কত অ্যাডজাস্ট করে দিয়েছিস? 30, মানে 30 টা অ্যাবনরমাল গেন, তাহলে বাকিটা তো নরমাল লস। তাহলে বাকি কত হলো? 150। তাহলে কত টাকা করে স্ক্র্যাপ পাবো? 400 করে। দেখ 400 করে কত হচ্ছে? 400 করলে করে দেখ কত হচ্ছে। এটা লিখো বাই ক্যাশ অ্যাকাউন্ট বি বলে 60,000। দেখ তো দু সাইড মিলছে কিনা, মেলা তো উচিত, মিলে যাবে, মিলতেই হবে, এটা মিলে যাবে। 30 আর 70 1 লাখ, 1,04,000। আর ওখানে 32 12 44 44 60 1,04,000, বুঝলি? বুঝছিস ব্যাপারটা? তাহলে কি অ্যাকাউন্ট বাকি? স্যার শুধু অ্যাবনরমাল লস বাকি। তো বল কোন প্রসেসে অ্যাবনরমাল লস হয়েছিল? এ তে। তাহলে এ তে কোন দিক লেখা ছিল? প্রসেসে অ্যাকাউন্টের কোন দিকে অ্যাবনরমাল লস লেখা ছিল? ক্রেডিট দিকে। তাহলে ছিল বাই অ্যাবনরমাল লস। তাহলে এখানে অ্যাবনরমাল ডেবিটে লিখো টু প্রসেস এ। কত কত ছিল দেখে দেখে বসা। 40 আর 14,400। এত অব্দি ক্লিয়ার তো? তোকে না তোকে তো আমি বলছি, একটু ক্লিয়ার তার বলছি, ভালো করে করবি। দেখ নতুন কোনো নিয়ম নেই, যে কটা করবি এইগুলোর এই কনসেপ্টেই এগোবে, আর কোনো কনসেপ্ট নতুন কোনো কনসেপ্ট আসবে না। দেখো এটা বললে বলবি, এই সাইডে বলবে এবার, শুনছিস তো? তাহলে 40 360 14,400 কোন প্রসেসে অ্যাবনরমাল লস ছিল? এর স্ক্র্যাপ কত করেছিল? 160। এর স্ক্র্যাপ ছিল 160। দেখ তাহলে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট 40 ইউনিট 160। হ্যাঁ 40 ইউনিট 160 করলে কত হয়? 6,400। হ্যাঁ ব্যালেন্স কত? 8,000। 8,000। এটা কস্টিং পিএল দিবি বাই কস্টিং শেষ, অঙ্ক শেষ। ক্লিয়ার? ঠিক আছে।